মাঝখানে অনেকটা সময় হয়তো গ্যাপ পড়ে গেছে। এই সময় উনি নেমে দেখেন যে আশেপাশে কিছুই নেই, বাস ওনাকে যেখানে নামা দিছে খুব একটা মানে কোন রকম মানে গাড়ি বা কিছুই দেখেন না উনি। তো উনি চিন্তা করেন যে মানে যতটুকু শুনেছিলেন বা আগে হয়তো গিয়েছিলেন একবার, চিন্তা করেন যে কোন দিকে ছিল আর কি ওনার থাকার জায়গাটা বা একটা হোটেলের মতো একটা জায়গা, এস্টাবলিশ হোটেল বা কিছু ছিল না। যেটা ছিল হচ্ছে কিছু মানুষ ধরেন তাদের বাসাকেই একটা হোটেলের মতো বানায় ভাড়া দিত আর কি। তো ওই জায়গাটা মানে বেশ একটু দূরে ওই জায়গা থেকে, যেখান থেকে ওনার বাসে নামিয়ে গিয়েছে। তো উনি ওই জায়গায় হেঁটে আসার চিন্তা ভাবনা করেন। তো উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে যে জায়গাটা আসেন, জায়গাটা হচ্ছে বেশ অন্ধকার এবং গাছগাছালি আছে আশেপাশে। তো এই সময় ওনার হঠাৎ মানে ওনার খুব প্রেশার হয় কল অফ নেচারের আর কি। তো উনি রাস্তার পাশেই একটা জায়গায় উনি বসেন আর কি, ওনার কাজ সারার জন্য আর কি। তো এই পর্যায়ে হঠাৎ করে উনি ফিল করেন যে উনার হঠাৎ করে উনার পায়ের কাছে হঠাৎ করে একটা খোঁচা ফিল করেন উনি, যে প্রচন্ড রকম মানে কোনো কিছু যদি একটু মানে মানে চোখা কিছু যদি খোঁচা দেওয়া হয় সেরকম একটা খোঁচা ওনার পায়ে লাগে আর কি। তো ওটা লাগার পরে উনি হঠাৎ করে মানে হি ওয়াজ লাইক শকড যে কি হলো। উনি আস্তে করে পায়ে হাত দিয়ে দেখেন তাহলে ভেজা ভেজা লাগে, মনে হয় রক্ত বের হয়ে গেছে। তো উনি ভয় পান যে এটা কি কোনো সাপ খুব বা কিছু কামড় দিল বা সামথিং। বাট মানে উনি কিছুক্ষণ কেয়ার না করে উনি উঠে দাঁড়ান, উঠে হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে গিয়ে রাতের কথা। তো উনি যখন হেঁটে আসতেছিলেন তখন ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কিছু একটা মানে আর কি ওনাকে ফলো করছে। উনি আশেপাশে তাকান, কিছুই দেখতে পান না। বেশ মানে আপনার সরসর করে সাউন্ড হয় পেছনে গাছপালার এখানে, এবং মনে হচ্ছে পিছনে কেউ ফলো করতেছে। উনি পেছনে তাকান, কিছু দেখতে পায় না। আবছা অন্ধকার, খুব বেশি আলো নাই। তো এই অবস্থায় হাঁটতে হাঁটতে উনি যখন আসেন একটা জায়গায় এসে উনি চাঁদের আলো পান বেশ খানিকটা, দেখে যে চাঁদের আলো রাস্তাটা আলোকিত হয়ে আছে। তো উনি পিছিয়ে দাঁড়ায় দেখে ওনার পিছনে একটা কালো কুকুর আছে। এটা লাইক অ্যারাউন্ড একটা কুকুর ওনার পেছনে আসতেছে। তো উনি বেশ ভয় পান। ভয়টা আসলে প্রথমত আর ওই ইসের না আর কি, ভৌতিক ভয়টা উনি পান না। উনি ফার্স্ট লজিক্যাল ভয়টাই পান যে কুকুর যদি আবার কামড় টামড় দেয় বা ওনাকে ধরে চেস করে, এই ভয়টা ওনার থাকে। তো উনি আস্তে আস্তে হাঁটেন। উনি সবসময় জানতেন যে কুকুরের সামনে দৌড় দিলে কুকুর চেস করে, এই ভয়ে উনি আস্তে আস্তে হাঁটতে থাকেন। তো যখন উনি হাঁটছেন উনি মানে ভেতরে ভেতরে উনি ভয় পাচ্ছেন বেশ। তো এক পর্যায়ে উনি একটু দোয়া দরুদ পড়া শুরু করেন। কুকুরটা নাই যখন দেখে তখন উনি বেশ আরো ঘাবড়ায় যান। যেই মাত্র কুকুরটা দেখছি কোথাও ছিল না, উনি আবার হাঁটেন। তো আবার হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর দেখে আবার পিছনে কুকুরটা আছে। উনি বেশ মানে বেশ ভয় পান উনি। তো যেতে যেতে উনি পৌঁছান যেখানে নাকি ওই ঘর বাড়িগুলো আর কি যেখানে আছে, ভাড়া দেয় এরকম কয়েকটা ঘর উনি চিনতো। ওখানে চলে আসে। ওখানে গিয়ে উনি একটা বাসার সামনে আপনার যে ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে বাসার ভেতর তেমনটা আলো নাই, মনে হচ্ছে ভেতরে কেউ আপনার হ্যারিকেন বা কুপি কিছু জ্বালা রাখতে যেরকম সেরকম। তো উনি নক করেন, অনেকক্ষণ নক করার পর কেউ আসে না, এবং উনি পেছনে দেখে তো কুকুরটাও নাই ওনার পেছনে। তো অনেকক্ষণ নক করার পর আসে না, তো উনি দাঁড়ায় থাকতে হয়তো খুব টায়ার্ড হয়ে যান আর কি। তো এক সময় দরজা খুলে আর কি বাসার ভেতর থেকে একটা লোক বেরিয়ে আসে, বেরিয়ে এসে বলে যে কি ব্যাপার। বললো যে আমি এরকম এসেছি, আমার হোটেল দরকার, থাকার জন্য জায়গা দরকার। তো লোকটা বললো যে আমার এখানে রুম নেই, আমি আপনাকে দিতে পারবো না, আপনি যান আমার সামনে যান, অমুক জায়গায় ওনাদের এটা খালি থাকতে পারে ওখানে এখানে। কারণ বলে যে আপনার এখানে তো এত মানুষ আসার কথা না। তো বলে যে না, আমাদের এখানে ব্যবসার কাজে মানুষ আসে ভাই, তো তারা এখানে আসছে আর কি, আপনি এখন পারবেন না, ওখানে যান। তো সে বলে ভাই আমাকে একটু আগে একজন রাত্রেবেলা এত রাত্রে। ওই লোকটা বলে না ভাই, আমার এগুলো দেওয়া সম্ভব না, আমার এখানে ছেড়ে যেতে পারবো না। তো যাক, বাধ্য হয়ে উনি ওই হাঁটা ধরেন ওই রাস্তায় আর কি, ওনাকে যে লোকেশন বলছে ওই রাস্তায়। উনি হাঁটতে হাঁটতে সোজা রাস্তা দিয়ে বামে একটা টার্নে ওনার নামতে হয়। তো জায়গাটা একটু ঢালু, এখানে নামবে জায়গাটা মেন রাস্তার থেকে বেশ ঢালু দিকে নামছে আর কি, এবং অনেক গাছপালা ঠিক আছে। তো উনি খুব ভয় পেয়ে ওখানে নামেন। তো উনি যখন ওখানে নামে, নেমে একটু দূর যাওয়ার পরে দেখে যে ওই কুকুরটা আরো কাছে চলে আসছে ওনার, এবং আরেকটু পর ঝোপের পাশ থেকে আরেকটা কুকুর বেরোছে। দুইটা কুকুর ওনাকে ফলো করতেছে, এবং কুকুরগুলো কোনো শব্দ করে না, মানে নিঃশব্দ ওনার পেছনে পেছনে আসতেছে। উনি শুধু পায়ের শব্দ পায়। তো ওনার ওই সময় মানে প্রচন্ড মানে ভয় উনি পায়, যে মনে হয় যে মানে এক্সট্রিম লেভেলের উনি ভয় পেয়ে যান, এবং উনি দৌড়ানোর চিন্তা করেও অনেক কষ্ট নিজেকে সংযত রাখেন যে দৌড়ালে যদি কুকুর চেস করে ওনাকে। তো এইভাবে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে উনি বাসাটা পান, যেটা বর্ণনা দিচ্ছে। ওখানে যায়, উনি নক করেন, নক করার পর একটা বুড়ি মহিলা দরজা খুলে খুলে বলে, উনি বলে যে এরকম। তো এরপরে আরেকজন লোক আসে ভেতর থেকে, এসে ওনাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে ওনাকে ওনার কামরা দেখা যায়। তো কামরাটার বর্ণনা উনি এইভাবে দিয়েছিল যে উনি যে দরজা দিয়ে ঢুকছে প্রথমে সেটা একটা মানে বৈঠকখানা, ড্রয়িং যেটাকে বলে, কিছু মানে চেয়ার সোফা টোফার মতো আছে। আর তার ভেতরে একটা উঠান, বেশ বড় একটা উঠান। উঠানটার ডান দিকে একটা রুম আছে, এবং সেখানে আর কি ওনার থাকার ব্যবস্থা, এবং বাম দিকে আপনার
রান্নাঘর, গোসলখানা, এই ধরনের জায়গাগুলো। বাট আলো না থাকাতে জায়গাটাকে খুব হরিফিক মনে হচ্ছে। আকাশের চাঁদ একদিক দিয়ে পড়ছে বাসার ভেতরে, এবং বেশ হরিফিক টাইপের একটা এনভায়রনমেন্ট ওখানে। তো ওনার ভয়টা কাটে নাই, উনি যে একটু আগে কুকুরের ভয়টা পাইছে। তো উনি এক পর্যায়ে জিজ্ঞেস করে বসে, যে লোকটা আসে মানে ওনাকে এগিয়ে দিচ্ছে, এখানে বুড়ির সাথে ছিল, তাকে জিজ্ঞেস করে যে আমি না আসার সময় আমাকে কুকুর এরকম ফলো করে আসছিল। বলে না, আমাদের এখানে এরকম কোনো কুকুর নেই, মানে মানে এই খালি কুকুর আর কি, যেগুলো ছাড়া কুকুর এরকম কিছু নাই। আর কুকুর পালে গ্রামের মানুষ যে একজন, তাও তারা মানে রাতের বেলা তো বেরোয় না। উনি আরো ভয় ভয় করার পর উনি ঘরের মধ্যে ঢুকে ঢুকে ওখান থেকে উনি বের হয়ে ফ্রেশ হন, উনি রান্না করে গোসলখানা গিয়ে ফ্রেশ হন, ফ্রেশ হয়ে ফেরত আসেন। তো উনি যখন বিছানায় শুছে একটু পরে ওনার দরজার মধ্যে কে নক করতে থাকে, টক টক করে নক করে। উনি যতবারই জিজ্ঞেস করে কে কে, কোনো উত্তর নেই, কিন্তু নক হয়। তো নকটা অনেকক্ষণ ধরে আপনার চুপচাপ, মানে নক করে যখন উনি উনি রেসপন্স দেয় না তখন চুপচাপ। এবং উনি ডাকলো, যে তো একবার উনি ভাবে যে নক করেছে এটা কি এই মানে মোটেলের লোকজন কেউ, তো এই পর্যায়ে উনি একটু টেন্সড হয়। মোটেল লোক কোনো কারণে নক করতে পারে। এদিকে ওনার খিদাও লাগছে, উনি ভয়ে খাবারের চিন্তাও করতেছেন না যে ঘটনাটা কি। বেশ শুনশান আশেপাশে, শুধু নকটা হয়। তো উনি এরপরে যে ওই আপনার এক নেক্সট যখন নক হয়, উনি আস্তে আস্তে ওঠে, উঠে গিয়ে কেউ কেউ না বলে উনি দরজাটা খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে ওনার মানে এক রাশ বাতাস ওই ঘরের মধ্যে ঢুকে, দরজাটা দমকা হওয়ার মতো। উনি বেশ শিরশির করে উঠে শরীরটা, যে বাতাসটা একবার ভাবে যে এখানে তো আসলে সমুদ্রের আশেপাশে এলাকা, বাতাস থাকতেই পারে। তো এইটা যখন হয়, উনি যখন এটা দরজাটা বন্ধ করতে যাবে, এই সময় ওনার পিঠের মধ্যে মানে চুলের মতো একটা বাড়ি লাগে। উনি যখন ফিরে দেখে যে একটা মানে বিশাল একটা চুলের গোছা। এটা আপনার কত হবে, মানে 5-6 ফিট বেশ বড় চুলের গোছা ওই দরজার উপরে, মানে ছাদের উপর থেকে ঝুলে আসছে ভেতরের দিকে। ওটা ওনার গায়ে লাগছে। তো এইটা হওয়ার পরে উনি আসলে মানে ওনার মানে সব মানে জাগতিক জ্ঞান যত বিলুপ্ত হয়ে যায়, উনি বেশ সেন্সলেসের মতো উনি দরজাটা লাগাই দিয়ে চুপচাপ চুপচাপ বসে পড়ে। তো বসে উনি এক পর্যায়ে মানে সেন্সলেস অবস্থা ঘুমাই। দুঃস্বপ্ন উনি কুকুরটাকেই বেশি দেখে। আর দুঃস্বপ্নের মধ্যে চুল দেখেন, চুলের মালিককে দেখে না, কিন্তু চুল দেখে। তো রাত্রেবেলা এইভাবে কাটায়, উনি সকালবেলা ওনার শরীর বেশ অসুস্থ হয়ে যায়। এবং তখন ওই লোকটাকে ডাকে, ডেকে বলে যে আমি খুব অসুস্থ, এই ব্যাপার। তো লোকটা বলে কি হয়েছে আপনার? তখন বলে যে আমি রাত্রেবেলা এরকম আসছিলাম অমুক জায়গায়। বলে যাচ্ছেন এই জায়গাটা আপনি যেখানে দাঁড়াইছিলেন, মানে অ্যাজ ইউ টেল মি, যে আপনি ওই জায়গায় আপনি প্রকৃতিটাকে ছাড়া দিয়ে গেছিলেন, জায়গাটা আসলে মানে এরকম ভালো না, এখানে আসলে মাছ টাছ এনে জমায় অনেকে, মানে জায়গাটা ওখানে মানুষ রাত্রেবেলা যায়ও না। ওরা বলে পিচাস, ওদের মানে পিচাস আসলে পিসাচ, শুদ্ধ ভাষা যেটা হবে, বলে এখানে পিসাচ চলাফেরা করে। তো বলে যে আমার পায়ে এরকম আছে, দেখে ওনার পায়ে, দেখে ওনার পায়ের দিকে একটা ক্ষত, ক্ষতটা জাস্ট লাইক একটা ফুটার মতো বেশছে। তো বলতেছে আপনাকে পিসাচ খামচি দিছে বা খোঁচা দিছে। তো বেশ ভয় পায় উনি, এবং ওনার ওই জ্বর নিয়ে উনি কক্সবাজারে থাকে না, ওনার যে রাগ বা যেই জন্য বাসার থেকে আসছিল সেটা ভুলে গিয়ে উনি ঢাকায় ফেরত চলে আসেন। তো ঢাকায় ওনার বাড়ি ছিল মিরপুরে, মিরপুরে বাড়ি ছিল। তো যেটা হয় আর কি, মিরপুরে আসার পরও তার সেই মানে আপনার ওই প্রভাবটা কাটে না আর কি। উনি উনার বাসার বাইরে, মনে হয় রুমের বাইরে কেউ হাঁটা চলা করে রাতের বেলা, এই ধরনের মানে একটা অস্বস্তিতে উনি ভোগেই। তো সবচেয়ে ভয় যেটা পায় উনি, এই ভয়ের পরে উনাকে আসলে চিকিৎসার সাহায্য নিতে হয়। তো উনি একদিন এরকম রাতের বেলা আবার এরকম শুয়ে আছে, দরজায় টক টক করে নক হচ্ছে ওনার সেই মিরপুরের সেই বাড়িতেই। তো এটাতে উনি ফার্স্টে মনে করে যে এই ধরনের নক, কক্সবাজারে সে স্মৃতি মনে পড়ে ওনার, যে এটা ওখানে হয়েছে, ঠিক একই পেসে একই ভাবে নক হচ্ছে। তো উনি ভয়ে উনি দরজাটা খুলে না, ওই দিন উনি দরজা না খুলে গুটি সুটি মিলে শুয়ে থাকে। এবং এরপর দিন থেকে এরকম হতেই থাকে, দরজা নক হয়। এবং এটা তো ওনার জীবন যাপন যে পদ্ধতিটা ভালো মতনই ব্যাহত হচ্ছিল, বিকজ উনি একটু অ্যাবনর্মাল হয়ে গেছিল আর কি, কাজকর্ম সবকিছুতে। এবং রাতে ওই নাইট মেয়ার গুলো থাকতেই না, ওই নাইট মেয়ারে কুকুরও দেখা দিত এবং চুরও দেখতো উনি। তো লাস্টে যেদিন উনি বেশ অসুস্থ হয়ে যায়, সেটা হচ্ছে উনি একদিন এরকম গেট খুলে ফেলে। এবং মিরপুরে সেই বাসাও কিন্তু বাথরুমটা মানে দূরেই ছিল, আপনার এই কাছাকাছি ছিল না। উনি দরজা খুলে যেটা দেখে, যে দরজার সামনে দুটা পা, বেশ লম্বা দুটা পা, শুধু মানুষের কোনো ই নাই, দুটা লম্বা পা, এবং বেশ ফর্সা টাইপের দুটা পা, মাটি থেকে মানে যতদূর দেখা যায় দরজার উপর পর্যন্ত দুটা পা। তো ওই দিন উনি যেটা হয়, উনি বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে ওনাদের এলাকার ওইখানে যে মৌলবী আছে, মৌলবী সাহেব, ওনাকে ডেকে নিয়ে আসা হয়। কিন্তু মৌলবী সাহেব ওনাকে বলে যে ওনার উপর বাজে জিনের আসর হয়েছে, এবং ওনাকে দোয়া দুরুদ পড়ে দেয়, তাবিজ দিয়ে দেয়। এবং এরপর থেকে ওনার আস্তে আস্তে প্রবলেম গুলো দূর হয়ে যায়। তো উনি যেটা বলছিল যে এই লেসনটা আমাদেরকে দিছিল এটাই, যেখানে সেখানে পেশাব করতে যাতে না দাঁড়ানো হয়, মানুষ এই জিনিসটা হঠাৎ করে ফেলে, জল বিয়োগ করে যেখানে সেখানে। তো উনি বলতেছিল যে এটার থেকে উনি যে সাফারিংটার মধ্যে গিয়েছিলেন,
সেটা যাতে আর মানে অন্য কেউ না করে, এটাই ছিল ঘটনার আসলে। যাই হোক, আমরা এখন কিছু SMS পড়ে ফেলি এবং আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদেরকে শামীম, এবং তিনি বলেছেন যে লাস্ট এপিসোডটা তার অনেক বেশি ভালো লেগেছে এবং আজকের এপিসোডটা তার ভালো লাগছে, এবং আশা করছেন যে বাকি ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগবে। রুমি আমাদের SMS করেছেন এবং তিনি ভূত FM রেগুলার শোনেন, এখন পর্যন্ত তার জানা মতে একটা এপিসোড তিনি মিস করেননি। বৃষ্টি বলছেন যে তিনি তার সমস্ত ফ্রেন্ডরা একসাথে মিলে ছাদের উপরে ভূত FM শুনছেন। হন্টেড বয় আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ভূত FM ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে সাগর SMS করেছেন তুলি নারায়ণগঞ্জ থেকে। তাসনিম আমাদের SMS করেছেন দেখতে পাই রাজশাহী টিকাপাড়া থেকে। যমুনা আমাদের SMS করেছেন এবং যমুনা SMS করেছেন আমাদেরকে ধানমন্ডি থেকে। তুহিন আমাদেরকে SMS করেছেন মিরপুর থেকে। রাসেল আমাদের SMS করেছেন চিটাগং থেকে। এছাড়াও তারেক আমাদের SMS করেছেন সিলেট থেকে। ইকবাল আমাদের SMS করেছেন ঢাকা থেকে। এছাড়াও সিনা আমাদের SMS করেছেন ঢাকা থেকে। মিম আমাদের SMS করেছেন মতিঝিল থেকে। এছাড়াও মাহের আমাদের SMS করেছেন বনানী থেকে। আমাদেরকে আকবর SMS করেছেন, তিনি SMS করেছেন খুলনা থেকে। এছাড়া আমাদেরকে নূপুর SMS করেছেন বাগেরহাট থেকে। মনির আমাদের SMS করেছেন ঢাকা থেকে। তমা আমাদের SMS করেছেন ঢাকা থেকে। চুমকি আমাদের SMS করেছেন ঢাকা থেকে এবং ঝর্ণা আমাদের SMS করেছেন সিলেট থেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofuর্তি.fm, which is BHWTFM@radiofuorti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ভূত এফএমে সরাসরি এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। অলরাইট, আর যদি আমাদেরকে ফেসবুকে আপনারা যদি আমাদের একটা আপনারা দেখবেন যে সবসময় আমাদের একটা পোস্ট থাকে এবং সেখানে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন ভূত এফএম কেমন লাগছে, ভূত এফএম নিয়ে আপনার চাওয়া পাওয়া সবকিছু সেখানে আপনি শেয়ার করতে পারেন। আমরা খুব মনোযোগ দিয়ে সেটা পড়ি। সো আপনারা অবশ্যই সেটা ভুল করবেন না। ভূত এফএম এর সেই যে সমস্ত ভূত এফএম নিয়ে যত কথা, সেই কথাগুলো কিন্তু আপনি সেখানে শেয়ার করতে পারেন। আর কথা আবার একটা ঘটনায় যাব, এবং আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, এবং তিনি দেশের বাইরে থেকে পাঠিয়েছেন ঘটনাটি। এর আগেও তার পাঠানো ঘটনা আমরা শুনেছি, আজকে আরেকটা ঘটনায় যাচ্ছি। ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়াসিফ সহ ভূত এফএম এর সকল শ্রোতাদেরকে আমার সালাম। আমি হানিফ, আমি চট্টগ্রামের আগ্রাবাদে থাকি, বর্তমানে দোহা কাতারে আছি। আমার বন্ধু আরিফ, সে বর্তমানে কাতার হাম জেনারেল হসপিটালে অটোপসি ডিপার্টমেন্টে কাজ করছে। এর আগে আমি ওর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। আজ ওর সাথে ঘটে যাওয়া তেমন একটি ঘটনা, আজও ওর সাথে ঘটে যাওয়া তেমন একটি অগস্টের মাঝামাঝি সময় কাতারে আমি তখন 9 মাসের মতো কাজ করছি। সেদিন একসাথে 3টা লাশের ইন্টারনাল রিপোর্ট করতে হবে। এর আগে এই হসপিটালে একসাথে 3টি মরদেহের ইন্টারনাল রিপোর্ট করতে হয়নি আমার। কারণ কাতারে পোস্টমর্টেম তেমন একটা হয় না। অন্যান্য দেশের মতো কাতারে হত্যা ডাকাতি নেই। এখানে আইনকে সবাই ভয় পায়, আইনকে সবাই মেনে চলে, তাই এখানে অপমৃত্যু ও তেমন হয় না। তাই পোস্টমর্টেম করার মতো সময়ে এক মাসেও কোনো পোস্টমর্টম করতে হয়। সকালে লাশগুলো এক্সটার্নাল রিপোর্ট হয়ে যায়। লাশগুলোর মধ্যে 2টি ছিল নাইজেরিয়ান এবং 1টি ছিল মালয়েশিয়ান। সন্ধ্যা 7টা থেকে আমাকে কাজ স্টার্ট করতে হয়। 2টি মরদেহ রিপোর্ট করতে করতে রাত 11টা পার হয়ে যায়। এরপর একটা ব্রেক নিলাম। বাকি একটি মরদেহের পোস্টমর্টমের কাজ স্টার্ট করতে করতে রাত 12টা পার হয়ে যায়। এর আগে মর্গের বর্ণনাটা একটু দেওয়া দরকার। হসপিটালটা 7তলা বিশিষ্ট। পোস্টমর্টম এরিয়াটা 4তলাতে। পোস্টমর্টম এরিয়াতে একসাথে 8টা মরদেহ রাখা থাকে। মরদেহগুলো ফ্রিজারে রাখা থাকে। পোস্টমর্টমের আগে ও পরে মরদেহ সবসময় ফ্রিজারের ভেতর ঢুকিয়ে রাখা হয়। আমি প্রথমে যে পোস্টমর্টম গুলো করেছিলাম তা ঠিক আমার একটু পেছনে ফ্রিজে রাখা ছিল। ব্রেক শেষ করে বাকি একটি মরদেহ পোস্টমর্টম করার জন্য আমি লিফটে করে 4তলার মর্গে দেখে আসছি। মর্গ এরিয়াটা তখন অনেক নির্জন ছিল।
শুধুমাত্র ইমার্জেন্সিতে কিছু লোক ছিল। কিছু টিনেজ লোক অন্যান্য ফ্লোরে ক্লিন করছিল। মর্গের দরজার ঠিক 15-20 গজের দিকে আসতেই শুনতে পেলাম বিকট একটা শব্দ। শব্দটা ঠিক মর্গের ভেতর থেকে আসছিল। শব্দটা ছিল ঠিক লোহা বা লাঠি দিয়ে মর্গের দরজাতে আঘাত করার মতো। মর্গের দরজাটার পাশে যেতেই শব্দটা শুনতে পেলাম না। এরপরেও আমি তেমন বেশি কিছু ভাবিনি, কারণ মর্গের ভেতর কেউ ঢুকবে এমন সম্ভাবনা একদম ছিল না। তাছাড়া মর্গের দরজা সবসময় কার্ড লক করা থাকে, আর তখন শুধুমাত্র আমার কাছেই ছিল মর্গে ঢোকার কার্ড। এত কিছু আর চিন্তা করিনি, কারণ এই পোস্টমর্টম জীবনের শুরু থেকেই আমাকে অনেক কিছুর সামনাসামনি হতে হয়েছে। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি। মর্গের দরজা খোলার জন্য যেতেই ঠিক দরজার নিচ থেকে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার পায়ে লাগে। আইডি কার্ড দিয়ে দরজাটা খুঁজতেই দেখতে পেলাম আমি এর আগে যে দুটো পোস্টমর্টম করেছিলাম তার থেকে একটা ফ্রিজারে একদম ওই ওপেন ফ্রিজার থেকেই ঠান্ডা হাওয়া আসছিল, যার কারণে সমস্ত মর্গটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবং ওই ঠান্ডা বাতাস দরজার নিচ দিয়ে মর্গের বাহিরে বের হয়ে আসছিল। এমনটা কেন হলো তা দেখতে আমি ঠিক ফ্রিজারের সামনে গিয়ে দেখি, এগিয়ে গেলাম এবং ফ্রিজারের সামনে গিয়ে দেখি, যা দেখি তা দেখে আমি একদম শক্ত হয়ে যাই। দেখতে পাই পোস্টমর্টম করার পর লাশটা যেভাবে ফ্রিজারে রাখা হয়েছিল লাশটা আর সেভাবে নেই। পোস্টমর্টম করার পর লাশটার মাথা রাখা ছিল ফ্রিজারের সামনের দিকে এবং পা রাখা ছিল ফ্রিজারের ভেতরের দিকে। আমি আসার পর দেখছি লাশটার পা ফ্রিজারের সামনে, কারণ প্রতিটি ফ্রিজার বাহির থেকে বন্ধ করা ছিল। মর্গের ভেতর কেউ ঢুকবে এমন সম্ভাবনাও একদম ছিল না, কারণ মর্গের দরজা সবসময় কার্ড লক করা থাকে। আর তখন শুধুমাত্র আমার কাছেই ছিল মর্গে ঢোকার কার্ড। আবার ভাবছিলাম মরদেহটাকে ভুল করে এইভাবে রাখা হয়েছে কিনা, কিন্তু এত কিছু আর চিন্তা না করে আমি ফ্রিজারের দরজাটা বন্ধ করে দিয়ে বাকি লাশটার কাজ আরম্ভ করে দিলাম। কারণ আমার চিন্তা ছিল দ্রুত কাজ শেষ করে রিপোর্ট সাবমিট করতে হবে। কাজ করার সময় হঠাৎ করে মর্গের সব লাইট অফ হয়ে যায়, কিন্তু মর্গের বাহিরের সবগুলো লাইট জ্বলছিল এবং লাইটগুলো মর্গে একটু একটু করে আলো আসছিল। এতে আমি একদম থমকে যাই। মর্গের বাহির থেকে আসা আলোতে আমি মর্গের ইমার্জেন্সি ফোনের বাটন চাপছি, কিন্তু কোনো রেসপন্স না পেয়ে মর্গ থেকে বাহির হবার জন্য যেমনই পেছন ফিরেছি, আসা আলোতে দেখতে পাই আমি একটু আগে যে লাশটা ফ্রিজারের দরজা বন্ধ করে দিয়েছিলাম ঠিক সেই ফ্রিজারের দরজাটা একদম ওপেন, এবং ফ্রিজারের অপর পাশ থেকে আরো বড় বড় নিঃশ্বাস ফেলার শব্দ একদম স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওই অবস্থাতে আমি আর মর্গের ভেতর থাকতে পারলাম না। মনে মনে আল্লাহকে স্মরণ করি এবং আমার সমস্ত সাহসকে পুঁজি করে মর্গের দরজা পর্যন্ত হেঁটে চলে আসি এবং দরজাটা খুলে তাড়াতাড়ি মর্গের বাইরে চলে আসি। তারপর আমি হসপিটাল অথরিটির কাছে কমপ্লেন করলাম এবং আমার কাজের সময় লাইট অফ হয়ে যাবার ব্যাপারে এবং এমার্জেন্সি ফোন রেসপন্স না করার ব্যাপারে আমি কমপ্লেন করলাম। এরপর হসপিটাল অথরিটির একটা দল ব্যাপারটা দেখতে এলো এবং তারা মর্গে যায়। আমি তাদের সাথে যাই, কিন্তু অবাক করার বিষয় হলো আমরা যখন মর্গে গেলাম দেখতে পেলাম মর্গের সব লাইট ঠিক মতো কাজ করছে এবং ওই ফ্রিজারের দরজাটা বন্ধ। আমি এতে চমকে গিয়ে ফ্রিজারের দরজাটা তাড়াতাড়ি ওপেন করে দেখি ফ্রিজারের লাশটা ঠিক আগের মতো আছে। লাশটার মাথা ফ্রিজারের সামনের দিকে এবং পা ফ্রিজারের ভেতরের দিকে। এরপর অন্য দুজনের এরকম আরো অনেক ক্ষেত্রে অনেক কঠিন কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাকে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। দোয়া করবেন যাতে ভূত এফএমে আরো অনেক ঘটনা পাঠাতে পারি। সবার প্রতি শুভ কামনা রইল। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, দোহা, কাতার। আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম এবং হানিফ আপনি রেগুলারলি ঘটনা পাঠান এবং এই জন্য আপনাকে অনেক 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 অনেক
কালেক্ট করছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি চাইবো যে আরো অনেকেই যেন হানিফ ভাইয়ের মতন আমাদের এই ঘটনা পাঠান। শুধু একটা জিনিস খেয়াল করবেন যে আহ, যে কোনো জায়গায় প্রিন্টেড কোনো স্টোরি আমাদের পাঠাবেন না, যে ঘটনাটা আপনি জানেন এবং যেটা কোনো জায়গায় প্রিন্টেড না এবং কোনো জায়গায় শেয়ার করা হয়নি, সেই সমস্ত ঘটনা আমাদেরকে পাঠাবেন। আরো একবার এই সুযোগে ইমেল অ্যাড্রেসটি মনে করে দিয়ে আপনাদেরকে দ্রুত সময় রেডিও50.fm চলে যাবো একটা ব্রেকের পরে ফিরে আসবো এখনই। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও 50। Comes the hardest. It comes. শুনছেন সবসময় রেডিও 50 88.0 FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং চলছে ভূত FM। আর আপনারা সবাই জানেন যে ভূত FM এখন একটু অন্যরকম, এবং আমরা চেষ্টা করছি ভূত FM এ নতুনত্ব নিয়ে আসার জন্য। এবং সামনে আমাদের আরো বেশ কিছু প্ল্যান রয়েছে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, অতীতে যেভাবে ছিলেন সামনের সময়গুলোতেও আমাদের সাথে থাকবেন, এবং আমরা সবাই মিলে যেতে চাই প্রস্তুতি। আর আরো একবার জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 50 স্পেস দিয়ে দেখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো একটা ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। রাসেল ভাই, আশা করি ভালো আছেন ও বাংলাদেশের ভাই বোনদের আমার প্রণাম। আমি মৃত্যুঞ্জয় কলকাতা থেকে বলছি। আমার আর একটা খুব ভয়ঙ্কর ঘটনা আহ, বলছি, যা আমার জীবনে খুব দাগ কেটে গেছে। আমি খুব ভাগ্যবান বিশ্বাস করি। আজ থেকে 3 মাস আগের কথা। আমি দীঘা সি বিচে ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার ওয়াইফ। একটা ভালো হোটেল আমি বুক করলাম। দীঘাতে ফার্স্ট 2 দিন ভালোই কাটলো, কোনো প্রবলেম নেই। হোটেলের রুমও সি বিচের সি বিচে ভালোই কাটছিল। ঠিক যেদিন বাড়ি ফিরবো তার আগের দিনের কথা। আমার ওয়াইফের সাথে আমি ডিনার শেষ করে বেডে বসে কথা বলছি। তখন রাত 1টা। হোটেলের রুমে ঘুম একটু পরেই আসে। আমি ঘুমানোর জন্য চেষ্টা করছি। ঘর পুরো অন্ধকার। আমার ওয়াইফ অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমার কিছুতেই ঘুম আসছে না। আমি উঠে বসলাম। হঠাৎ করে খাটের তলায় কে যেন ধুম করে একটা ঘুষি মারলো। আমি চিল্লে উঠলাম, কে কে? আমার ওয়াইফও উঠে পড়লো, বলল, আওয়াজটা কোথা থেকে? আমি ওকে ভয় না দেখিয়ে বললাম, কিছু না, বেডের কোনো প্রবলেম হবে। আবার ঘুমানোর চেষ্টা করলাম। পারলাম কেন জানো পারলাম পারলাম না, কেন যেন ভয় করতে লাগলো। ঠিক 5 মিনিটের মধ্যে মনে হলো কেউ যেন রুমে আছে এবং হাঁটছে। আমার ওয়াইফ বলল আহ, আমার ওয়াইফ বলল, ঘরে কে? আমি বললাম, কোথায়, কেউ নেই তো। কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম আমার ওয়াইফ ভয়ে কাঁপতে শুরু করলো। আমার সারা শরীর ভয়ে কাঠ হয়ে যেতে লাগলো। আমি বেড থেকে ওঠার চেষ্টা করলাম, পারলাম না। মনে হচ্ছে অন্ধকারে কেউ যেন আমার বেডের পাশেই পায়চারি করছে। এবং ইজ ভেরি অ্যাংরি। রিসেপশনে ফোনের তার দিকে যেতে পারছিলাম না। মোট কথা, বেড ছেড়ে কোথাও এগোতে পারছিলাম না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি তখন একদমই দিশাহীন ভাবে কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমার মনে হলো যে আমি দীঘা থেকে একটা ছোট শ্রীকৃষ্ণর মূর্তি নিয়ে এসেছিলাম, অ্যান্ড ওইটা আমার ওয়াইফের ব্যাগের মধ্যে ছিল, এবং লাকিলি বেডের মধ্যেই সেই ব্যাগটা ছিল। আমি ওয়াইফকে বললাম যে তুমি তোমার ব্যাগ থেকে আমার সেই মূর্তিটা বের করে দাও। তো তাই করলো। আমি আহ, আমি আহ, আমি লেখাগুলো ইংরেজিতে হওয়ার কারণে বুঝতে একটু কষ্ট হচ্ছে আমার। আমি মূর্তিটাকে বেডে রেখে আমি বলতে লাগলাম, এবং যে একটা মন্ত্র মতো বলতে লাগলাম আর কি। এবং আমার সেই মুহূর্তে যেই বলতে শুরু করলাম, তখনই শুনতে পারলাম যে বাথরুমে কেউ যেন বালতি মগ সব ফেলে দিচ্ছে। আমার ওয়াইফ কাঁদতে লাগলো। আমি শুধু নাম নিতে লাগলাম আমার সৃষ্টিকর্তার। টানা 1 ঘন্টা চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে ডাকলাম। ঠিক 3টা 30 নাগাদ মনে হলো আর কোথাও কোনো আওয়াজ নেই। ঘর শান্ত, পরিবেশটা খুব ভালো লাগতে শুরু করেছে। আর আমাদের ঘুমানো হয়নি। মর্নিং এ আমরা হোটেল ছাড়লাম। যাওয়ার আগে একটা রুম সার্ভিসের ছেলেকে
100 টাকা বকশিস দিয়ে বললাম, ভাই বলো তো, এই রুমটা কি খারাপ? সে এটা শুনে চোখ বড় বড় করে বলল, মানে জানি না স্যার, আমি নতুন। বলেই সে পালাই পালাই করে চলে গেল। যা হোক, এইরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি আগে। ভালো লাগলে পড়বেন। নমস্কার। আর কোনো এক্সপার্ট থাকলে এর এক্সপ্লেনেশন এটা এক্সপ্লেন করতে বলবেন। আহ নির্মঞ্জয় মৃত্যুঞ্জয় কর্মকার, তিনি লিখেছেন কলকাতা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যে জন্য এই ঘটনাটা করলাম সেটা হচ্ছে, আসলে পুরো ঘুম ভেঙে গিয়ে আপনি যদি মনে হয় যে আপনার রুমের মধ্যে কেউ আছে এবং আপনি মুহূর্তের মধ্যে একদম স্থির হয়ে গেছেন, আপনার বিছানা থেকে নড়তে পারছেন না, কোনো কিছু দেখতে চাইলেও সেটা দেখতে পাচ্ছেন না, কাউকে ডাকতে পারছেন না, হাতের কাছে কোনো কিছু পাচ্ছেন না। এবং এই সময় অনেকেই আমার কাছে এরকম অনেক কিছু শেয়ার করেছেন যে, বলেন যে এই সময় নাকি অনেক সময় জানা সুরাও মনে থাকে না, ভুল হয়ে যায়, এরকম ভয়, মানে ভয়ে যা হয়। তো এরকম হঠাৎ করে যদি ঘুম ভেঙে আপনি যদি ফিল করেন যে আপনার ঘরের মধ্যে দ্বিতীয় একজন আছে, বা আপনার যদি দুজন থাকেন তাহলে তৃতীয় একজনের অস্তিত্ব আছে, তাহলে ব্যাপারটা কিন্তু আসলেও ভয়ের। এবং এই ভয়টা যদি একবার ধরে ফেলে না, তাহলে সবাই সহজে ছাড়তে চায় না। মানে বাকি রাতটা আপনার মনেই হবে যে আপনার সাথে উনিও আপনার ঘরের মধ্যে অবস্থান করছেন। যাই হোক, আমি চাই না যে এরকম ঘটনা কারোর জীবনে ঘটুক, বাট আবার চাইও ঘটুক, কারণ তাহলে আমরা নতুন ঘটনা পাবো আপনাদের কাছ থেকে। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছে। স্টে টিউন টু রেডিও ফুডকি, and don't stop. বিরতির পরে ফিরে এলাম আবারও। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে কমিউনিকেট করছেন এবং অনেকে আমাদেরকে SMS পাঠাচ্ছেন। SMS একটু পরেই পড়ি। আমি আরো কিছু ঘটনায় যেতে চাচ্ছি, এবং তার আগে জানিয়ে দিই যে যদি আপনারা কেউ তারপরে SMS পাঠাতে চান, তাহলে আমাদের SMS করার নিয়ম হচ্ছে, মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি কেউ আমাদের ঘটনায় ইমেইল করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofooty.fm, which is BHWTFM@RADIOFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে সরাসরি শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আমরা আপনার হয়ে ঘটনাটা বলে দেবো। আর যারা দেশের বাইরে আছেন তাদেরকে অনুরোধ করবো, প্লিজ 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 আপনারা আপনাদের ঘটনাটি রেকর্ড করুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর সেই সাথে যদি কেউ আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান, আমাদের একটা পোস্ট রয়েছে, সেখানে যদি কেউ কমেন্ট করতে চান, শো নিয়ে কোনো আলোচনা করতে চান, অর্থাৎ ভূত FM নিয়ে কোনো আলোচনা করতে চান, আলোচনা চালিয়ে যেতে পারেন। আজকে যে SMS গুলো আছে সেই SMS তো পড়বোই, সাথে সাথে পোস্ট করে কিন্তু আমরা অনেকদিন পর্যন্তই, মানে মোটামুটি উইকের বিভিন্ন সময় আবার দেখি, চেক করি। সুতরাং এটা কিন্তু একটা ভালো উপায় যে আপনি যেটা লিখছেন সেটা পেয়ে গেল। এই হচ্ছে নিয়ম কানুন সবকিছু। আর আমরা এখন সরাসরি চলে যাবো ঘটনায়, এবং আমার সঙ্গে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন হাবিব ভাই। আমরা হাবিব ভাইয়ের কাছে একটা ঘটনা শুনবো, এবং হাবিব ভাই এর আগে, বহু আগে একবার স্টুডিওতে এসেছিলেন। আমি হাবিব ভাই, তারপরে আপনি একবার ফর্মালি আপনার নাম এবং পরিচয়টা দিয়ে আপনার ঘটনা শুরু করুন। থ্যাংক ইউ রাসেল ভাই। হাই ডিয়ার লিসনার্স, আমি হাবিব বলছি, আমি এসেছি গুলশান এক থেকে। তো রাসেল ভাই সরাসরি ঘটনায় চলে যায়। এই ঘটনা হচ্ছে আপনার উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের এই মুহূর্তে শহর অঞ্চলে যায়। আমি একটা খালি কথা বলবো, সেটা হচ্ছে আপনি আমাদের একটা অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, জি, যেটা রাজশাহীর একজন রিক্সাওয়ালার বোধ হয়, জি। আগে তিনি হচ্ছে চিতাখোলায় কাজ করতেন, পরে রিক্সাওয়ালা হয়ে গেছেন। নামটা হচ্ছে কীর্তন দাস। কীর্তন দাস, এটা হচ্ছে সেই হাবিব ভাই। আমি একটু পরিচয় করে দিলাম আর কি। এবার আপনার ঘটনায় যায়। থ্যাংক ইউ। তো ডিউরিং 1946 থেকে 48, তখন দেশ ভাগ হয়। এই সময় পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু মানুষ রাজশাহী অঞ্চলে চলে আসে, বা পূর্ববঙ্গে চলে আসে থাকার জন্য। তো আমি বিশেষ কারণে নামগুলো বলছি না সঙ্গত কারণে। তো একজন হাজী সাহেব ছিলেন, উনি চলে আসেন পূর্ববঙ্গে। এসে বেশ ভালো, বেশ বড় একটা জায়গা কিনেন আর কি। ওটা অ্যাকচুয়ালি একটা পুকুর ছিল, 12 বিঘা জমির উপর পুকুর। তো ওটা উনি খুব সস্তায় পেয়ে যান, তো কিনে ফেলেন। এটাকে ধীরে ধীরে ভরাট করে উনি ঘর তোলেন। ওনার ছেলে পেলে ছিল, ওনার 3 ছেলে এবং 3 মেয়ে। তো উনি যে একটা আপনার মসজিদ তোলেন এখানে, অ্যাজ এ ফ্যামিলি, যৌথ পরিবার যেভাবে থাকতো, বাট স্টিল উনি ভাগ করে দিয়েছেন আর কি সবাইকে জায়গা। তো যেহেতু একটু ধার্মিক মানুষ ছিলেন, জায়গাটা কেনার পরে একটা পর্যায়ে উনি বুঝতে পারলেন যে কিছু সমস্যা রয়েছে। একটু ব্যাকডেটেড এরিয়া আর কি, শহর অঞ্চলের বাইরে, এই সময় বেশ জঙ্গলযুক্ত। তো
বিভিন্ন ভাবে স্লোলি আস্তে আস্তে ওনার প্রবলেম শুরু হয়, তার ফ্যামিলির উপর বিভিন্ন রকম আঘাত আসতে থাকে। যেমন প্রথম যেটা হয়, ওনার বড় মেয়ের আহ, বাচ্চা হয় দুটা, একটা ছেলে এবং একটা মেয়ে। মেয়েটার প্রথম যে প্রবলেমটা শুরু হয় তখন হচ্ছে স্কুলে যেত, গ্রাম অঞ্চলে পাঠশালায় যেত আর কি। যাওয়ার সময় মাঝপথে একটা কবর পড়তো আর কি, তো কবরস্থান আর কি। ওখান থেকে যাওয়ার সময় সে একবার কিছু একটা দেখে ভয় পায়। ভয় পাওয়ার পরে তার মেন প্রবলেম যেগুলো শুরু হয়, সে বিভিন্ন সময় দেখতে পেতো সাপ আসছে তাকে ধরতে, বা তার শরীরে আগুন ধরে গেছে এরকম কিছু, বিভিন্ন র্যান্ডম জিনিস নিয়ে ভয় পেত। তো তার দাদার কাছে নিয়ে যাওয়া হয়, সরি নানার কাছে নিয়ে যাওয়া হয় দেখার জন্য। তো নানা দেখে বলে বুঝতে পারেন যে বদ কোনো জিনিস আছর করেছে বা এরকম কিছু। তখন প্রবলেম গুলো বাড়তে দেখা যায় যে পুরোপুরি পজেস্ট হয়ে যায় মেয়েটা। পজেস্ট হয়ে যাওয়ার পরে র্যান্ডম বিভিন্ন কাজ করতে থাকে, যেমন পাওয়া যায় না, পুকুরের মাঝে চলে গেছে হঠাৎ, পুকুর থেকে হেঁটে এসেছে, গা ভেজা, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না, র্যান্ডম ঘটনা, যে প্রবলেম গুলো ইউজুয়ালি বাংলাদেশে ঘটে। তো এটাকে ছাড়ার জন্য উনি যা করেন, উনি বিভিন্ন দোয়া কালাম করে ব্যবস্থা করেন যে ঘরটা বন্ধ করেন, এই মেয়ের বাসাটা বন্ধ করে দেন। তো মেয়ের বাসাটা যখন বন্ধ করে দেন, তারপরে মেয়ের ওই ওনার নাতনির প্রবলেমটা হতে হচ্ছে বাসা থেকে বাইরে গেলে। তখন স্কুলে যাওয়ার সময় প্রবলেম গুলো শুরু হতো, বাসায় আসলে কোনো প্রবলেম নেই। প্লাস বাকি ছেলেদের যে বাসা করে দিচ্ছে, ওই প্রত্যেকের বাসায় প্রবলেম আরো বেড়ে যায়। নর্মালি যে প্রবলেম গুলো তাদের বাসায় হতো সেটা হচ্ছে রাতে আপনার ওই যে ছাদের উপর শুনতে পাওয়া যেত যে কেউ মশলা বাড়ছে, বা টিনের উপর আপনার পাথর ছুঁড়ে মারছে, এগুলো পাওয়া যেত। বাট পরবর্তী যেটা হওয়া শুরু করে সেটা হচ্ছে মানে টিনের চাল ভেঙে ফেলবে এরকম অবস্থা, আপনার ইট মারতে মারতে টিনের চাল ভেঙে ফেলবে, বা রাতের বেলা বিভিন্ন র্যান্ডম আওয়াজ, ঘরের মধ্যে লোকজন এরকম, মানে অ্যাজ ইফ তারা আছে ওখানে, তারা ছাড়াও আরো বহু মানুষ আছে, অ্যাজ ইফ ওখানে বিভিন্ন রকম ফ্যামিলি তারা ছাড়াও। তো উনি, হাজি সাহেব, উনি আর কি একটু আধ্যাত্মিক মানুষ ছিলেন। তো সামহাও ওনার কিছু জিন ছিল ওনার সাথে, উনি জিন সাধনাও করতেন, এবং ওগুলো ছিল ভালো জিন। বিষয়টা ছিল এরকম যে উনি ওই মসজিদটা যেটা করেছিলেন ওটাতে তিনি ইমামতি করতেন। তো ওনার সাথে মানুষ ছাড়াও, অ্যাকচুয়ালি ওখানে অনেক কম মানুষ ছিল তখন, মানুষ ছাড়াও অনেক কিছু তার সাথে নামাজ পড়তো। সেই সুবাদে উনি ওটাকে ইউজ করে বোঝার চেষ্টা করেন যে তার ওখানে প্রবলেমটা। তো প্রবলেমটা ফাইন্ড আউট করতে আমি দেখেন যে ওই পুরো অঞ্চলটাই, ওই পুরো জায়গাটাই হচ্ছে জিন যাতায়াত করার হচ্ছে একটা রাস্তা, বেশ প্রাইম লোকেশন এটা তাদের জন্য। আর যেহেতু অ্যাবান্ডেন্ড এরিয়া, ব্যাকডেটেড একটি এরিয়া, ওখান থেকে ইজিলি সবকিছু চলাফেরা করে। ওখানে উনি যেহেতু না বুঝে একটা বাড়ি বন্ধ করে দিয়েছেন, সেহেতু অল্টারনেট রুট ইউজ করতে যে বাকি বাড়িগুলোর উপর দিয়ে রুট গুলো করে দিয়েছে। তো তখন উনি যেটা প্রথম চিন্তা করেন যে ঠিক আছে, বাকি ঘরগুলো উনি বন্ধ করে দিলেন। তো বাকি বাড়িগুলো উনি বন্ধ করে দেন, প্রত্যেকের 6টা ছেলে মেয়ের 6টা বাড়ি বন্ধ, এবং তার যে নিজের বাড়ি এটাও বন্ধ। এরপর যেটা প্রবলেম হয়, প্রত্যেকের সেম প্রবলেম, বাসায় কোনো সমস্যা নেই, বাট বাসা থেকে বের হলে এভরি সিঙ্গেল, মানে যা বাচ্চা কাচ্চা আছে প্রত্যেকের সঙ্গে সবাই পজেস। পজেস বলতে খুব খারাপ লেভেলের পজেস। এরকম আছে যে আহ, আপনার বাসায় লাইফ স্টক আছে, গরু বাছুর ছাগল এগুলো থাকে, তো বাচ্চা কাচ্চা যে গরু মেরে ফেলে, এরকম মানে বাসার মানুষই অ্যাবনর্মাল আচরণ শুরু করে দিচ্ছে বাসার বাইরে গেলে। দিনগুলো ছিল ওনাদের কাছে উনি হেল্প চান, হেল্প করার পরে তারা বলে যে তাদের বয়স খুব বেশি না, তাদের বয়স হচ্ছে কম। কম বলতে আনুমানিক 300 সাড়ে 300 বছর, উইচ ইজ হিসাব অনুযায়ী তারা অনেক ইয়াং, অ্যাভারেজ বেশি না। না, অ্যাভারেজে তাদের বছর একটা মানে বলা হয়ে থাকে আর কি, অ্যাভারেজ আপনার দিনের বয়স 2-2.5 বছর হয়ে থাকে, 2,000 বছর হয়ে থাকে। তো তাদেরকে বলা হয় তো কি করা যায়। ওনারা তখন ইন্ডিয়া থেকে তাদের আত্মীয় ডেকে আনেন, which means জিনেরা, তারা তাদের বয়স্ক যারা, বুজুর্গ যারা, তাদেরকে ডেকে আনেন। তাদেরকে ডেকে এনে বিষয়টা সমাধানের চেষ্টা করেন, কিন্তু তারপর বিষয়টা সমাধান হয় না। একটা সার্টেন পয়েন্ট যেটা করতে হয়, ওই যে জিনের দলটা এসেছিল তারা ছিল 7 ভাই 1 বোন। তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বাসার যারা পজেস্ট ছিল তাদেরকে পজেস্ট করতে হয় আবার, which means ভালো জিন দ্বারা পজেস্ট করতে হয়, করে এভাবে রাখতে হয় যাতে খারাপ জিন দ্বারা পজেস্ট হতে না পারে। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখা গেল খুব মজার বিষয় যে আপনার ছোট বাচ্চা, 5-6 বছর বয়স, সে হ্যাঁ মক্তবে পড়াশোনা করছে, আরবি পড়াশোনা করছে, বাট ফ্লুয়েন্টলি মাঝে মধ্যে আপনার কোরআন শরীফ তেলাওয়াত করছে। তাকে প্রশ্ন করা হলো কোরআন শরীফের এই সূরার 1 নম্বর আয়াত কি, সে বলে দিতে পারতো বাচ্চাগুলো। যাই হোক, এভাবে বেশ কয়েক বছর চলে গেল, আস্তে আস্তে লোকালয় গড়ে উঠলো, শহর গড়ে উঠলো। উনি কি করলেন, ওই পুকুরের আবার বেশ কিছু অংশ ওটা ঈদগাহ হিসেবে দিয়ে দিলেন। তারপর শহরের অঞ্চলের মধ্যে তখন পড়ে গেছে, সো ঈদগাহ হিসেবে দিয়ে দিলেন। এই ঈদগার উপর আবার কিছু অংশ যাতে আপনার ওই খরচ টরচ আসে, উনি আবার আমবাগ দিলেন। একটা সার্টেন পয়েন্ট সবকিছু ভালো, সবকিছু ধীরে স্থির, ওই জিন যেগুলো ছিল প্রজেক্ট প্রতিটা ফ্যামিলি মেম্বারে, কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ ছিলেন।
এর মাঝে ওনার মেজমের একটা ছেলে হলো বেশ কিছুদিন পর, রিসেন্ট টাইম, ধরেন 15-16 বছর আগে। এই ছেলেটা ছিল সুস্থ স্বাভাবিক, নর্মাল আপনার হেলদি বাচ্চা। তো সে বিকেলবেলা খেলতে গেছিল আপনার এই ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে খেলতে যাওয়ার পর তাকে সন্ধ্যা হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। পরে লাস্টে খুঁজে পাওয়া গেল পুকুরের মধ্যে, পুকুরের জীবিত, অজ্ঞান অবস্থায় জীবিত। আপনার অনেক ঝাড়ফুঁক করা হলো, ডাক্তার তখন তেমন একটা অ্যাভেলেবল ছিল না, স্টিল এখনো খুব একটা অ্যাভেলেবল না ওই জায়গায়। তো ট্রিটমেন্ট করার পরে দেখা গেল যে বাচ্চাটা আপনার আহ, হয়তো বিকলাঙ্গ অবস্থায় হয়ে গেছে, মানে সে ঠিক মতো কথা বলতে পারছে না, চাহনি একটু অন্যরকম, হাত পা নাড়াচাড়া করতে পারতেছে না। প্রথমে প্যারালাইজড অবস্থায় ছিল, পরবর্তীতে দেখা গেল যে মেন্টালি ডিসেবল হয়ে গেছে। তো এটা নিয়ে অনেক ঢাকা শহরে আসা হলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ট্রাই করা হলো, তো মানে কারণটা পাওয়া গেল না কি হলো। তো উনি আবার ওই ওনার যে পরিচিত জিন ছিল, ওনাদেরকে আবার ডাকলেন, দেখে জিজ্ঞেস করলেন কি। তো তখন সেটা জানতে পারলাম, উনি যেটা জানতে পারলেন যে যতটুকু প্রোটেক্ট করার তারা তারা তো করেছে, তারপরেও তো সবকিছু প্রোটেক্ট করা সম্ভব না। এবং তারা তো মেম্বার সংখ্যা কম, কিন্তু এখানে তো মানুষের মেম্বার সংখ্যা বেড়ে যাচ্ছে। এই বাচ্চাটা দুপুরে গিয়েছিল, তখন তাকে একলা পেয়ে, যেহেতু সব বাড়িগুলো বন্ধ করে দিছে, ও একমাত্র ছিল যাকে ধরা সম্ভব, ওকে ধরে ক্ষতি করে দিছে, সিভিয়ার লেভেলের ক্ষতি করে দিছে। তারপর এখন জানতে দিল দুটো সলিউশন দিল। একটা হচ্ছে যারা এখানে আছে তারা অ্যাকচুয়ালি এখানকার বাসিন্দা না, এর উপর দিয়ে যাতায়াত করে। এ হচ্ছে বিভিন্ন র্যান্ডম জায়গা থেকে যাতায়াত করে, ইট লিডস টু আপ টু ইন্ডিয়া বেসিক্যালি। ওই জায়গাটা থেকে ইন্ডিয়া খুব কাছে, বড় এরিয়া খুব কাছে। তো যেটা করা হলো যে আইদার ইউ হ্যাভ টু, মানে আপনাকে আরেকটা জমি কিনে দিতে হবে, যে এই পুরো বাউন্ডারি আমি ব্লক করে ফেললাম, রাস্তাটা যেতে পারে, রুটটা যেতে পারে, অল্টারনেট ভাবে নিতে পারে। এবং এই জমিটা যে অবস্থায় ছিল অ্যাবান্ডন, ওই জমিটাও অ্যাবান্ডন থাকতে হবে, উইচ মিনস আপনার ঘিরে এমন ভাবে করে দিতে হবে যে কোন ট্রেসপাসার না থাকে, কেউ যাতায়াত করতে না পারে সেরকম। উনি সেভাবে করে দিলেন। প্রায় 4.5 বিঘা জমি পাশে উনি কিনে বাউন্ডারি করে এবং দিয়ে দিলেন। এভরিথিং ইজ ফাইন। চেষ্টা করা হলো যে বাচ্চাটাকে সুস্থ করা যায় কিনা। তো সুস্থ মোটামুটি হয়ে আসি। হয়ে আসার পরে আপনার দুর্ভাগ্যক্রমে সিটি কর্পোরেশন জায়গাটাকে অ্যাকোয়ার করে নেয়। মানে খাস জমি হয় আর কি, সরকারি প্রতিয়ান অনুযায়ী। তো পরবর্তী অ্যাকোয়ার করে নেওয়ার পরে ওখানে আপনার মানে প্রাইভেট সেক্টরে আপনার বাসা বাড়ি তৈরি হয়। তো লজিক্যালি উনি জায়গাটা সেভ করতে পারেন না, মানে অল্টারনেটিভ রুটটা দিয়েছিলেন। ওই বাচ্চাটার নাতিটার প্রবলেম আরো বাচ্চা, বাচ্চার বয়স এখন প্রায় 27-28, এখনো পুরোপুরি ডিসেবল। কিন্তু বিকজ অফ দোজ জিন, ভালো জিনগুলা, তারা ট্রিটমেন্ট স্টিল চালিয়ে যাচ্ছেন তাদের ফ্যামিলির কথা অনুযায়ী। কারণ কারো না কারোর উপর তো পজিটিভ অবস্থা থাকে সেফটি প্রোভাইড করার জন্য। তো জিজ্ঞেস করলে ওরা বলে যে এর এতটুকু ক্ষতি হয়েছিল, যেমন আগে তো সে পুরোপুরি নড়াচড়া করতে পারতো না, এখন সে মানে মেন্টালি ভালো, কিন্তু ফিজিক্যালি বেশ কিছু প্রবলেম আছে, অথবা হাঁটাচলা করতে পারে না, but মানে মানুষের কথা বুঝতে পারে না আসলে। উনি মারা গেছেন, হাজি সাহেব যিনি এখন মারা গেছেন। তো জায়গাটা হচ্ছে এখনো খারাপ। এখনো খারাপ বলতে আমি এক্সাম্পল দিই এরকম, যে রিসেন্ট টাইমে ওনার মেজর ছেলে, ছোট মেয়ে বিয়ে হয়। এটা গত বছরের 17ই ফেব্রুয়ারি পাবে। বিয়ের পরদিন ফ্যামিলি তো নিয়ে যায়, মানে মেয়ের বাড়িতে যেতে হয়। তো থাকার পরে ওখানে যাওয়ার পর সারাদিন আপনার বিভিন্ন আশেপাশে যেহেতু আত্মীয়, কিছু আত্মীয় এসেছে দেখতে, আর কিছু বাসায় যেয়ে দেখা করতে হচ্ছে আর কি। তো হচ্ছে দেখা টেকা করতে করতে রাত 10:30 কি 11:15, এই টাইমে আপনার বড় খালার বাসা থেকে আপনার ওই মেয়েটা এবং তার হাজবেন্ড তারা হেঁটে আসছে। ডিস্টেন্স হবে ধরেন আধা কিলো, মানে ওই একই এরিয়ার মধ্যে। মানে ওই বাড়ি এবং শ্বশুর বাড়ি, দুই বাড়ির মধ্যে জায়গাটা হচ্ছে আপনি ঈদগাহ মাঠ পরিস্থিতি, ঈদগাহ মাঠের মধ্যে হেঁটে আসছে। আসার সময় হঠাৎ হাজবেন্ড যে, তার মনে হচ্ছে যে পুরো মাঠ ভর্তি মনে হচ্ছিল, প্রচুর মানুষ, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। হাতে টর্চ ছিল, একটু অন্ধকার, বাট সিটি কর্পোরেশন লাইট আছে, লাইট দিয়ে দেখছে না, এভরিথিং ইজ ফাইন। আপনার পুকুরের দিকে লাইট দিলে কেউ নাই, কিছু নেই। দূরে আপনার রাস্তায় লোক দেখা যাচ্ছে, সবকিছু আছে, এভরিথিং নর্মাল, বাট মনে হচ্ছে এই এরিয়াটা শত শত মানুষের ভরা। আপনার ওই শ্বশুরবাড়ির গেটের কাছাকাছি আসলে 5-10 মিটার আগে যেটা হয়, মেয়েটার ওড়নাটা কিছু একটা টেনে ধরে। টেনে ধরে বলতে এত হার্ডলি টেনে ধরে, ও সেফটিমিন বা ব্রুচ ইউজ করতে আর কি, জাস্ট ওড়না ঠিক রাখার জন্য। ওটা ভেঙে মাটিতে পড়ে যায়। ও তখন ঘুরে তাকিয়ে দেখে, মেয়েটা তাকিয়ে দেখে তার হাজবেন্ড হচ্ছে পিছনে আরো প্রায় 4-5 মিটার দূরে। আর এত দূর আপনার ওড়নাটা জাস্ট বাতাসে কেউ ধরে আছে। ও তখন ভয়ে দৌড় দেয় এবং ওড়নাটা জাস্ট থেকে যায়। আচ্ছা, এরপর হাজবেন্ডটা ওখানে থাকে। হাজবেন্ডটা ফর সাম রিজন ফ্রিজ হয়ে যায়, নড়তে পারতেছে না।
কিছুক্ষণ পর আল্লাহর কালাম পরে দোয়া দূর পরে, মানে যতটুকু সম্ভব, তারপরে জিনিসটা শিথিল হয়। বাট এর মাঝে সে যেটা ফিল করে যে তার আশপাশে প্রচুর লোক তাকে দেখছে, অ্যাজ ইফ নতুন জামাই দেখতে আসছে না মানুষ, সেরকম তাকে দেখছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে না, বাট সে ফিল করছে আশেপাশে মানুষ। তো যখন জিনিসটা শিথিল হয় তখন সে বাসায় যায় আর কি, বাসায় যে জিনিসটা ডিসকাস করার পরে প্রাইমারিলি কোনো কিছু জানতে পারে না। ওদিন রাতে যেটা হয়, ওদিন রাতে শোয়ার পরে তাদের যে রুমটা হচ্ছে বাসার একটা কর্নারে। সো দুই সাইডে আপনার জানলা আছে। এক সাইডেরটা হচ্ছে বাসার পিছনে আপনার ঈদগাহ মাঠ, আর আরেক পাশে হচ্ছে পাশে আরেক খালার বাসা, সে দুটোর মাঝে একটু ফাঁকেই। সো খালার বাসা থেকেও আপনার লাইট আসে, রাত্রেবেলা লাইট জ্বালানো থাকে, বারান্দার লাইট, আর পিছনে ঈদগাহ মাঠে সিটি কর্পোরেশনের লাইট। রাতে যখন তারা ঘুমাচ্ছে, সারা রাত আপনার হাজবেন্ডটা খেয়াল করে যে জানালায় 7-8 মেয়ে মানুষ চুল সহ তারা উঁকি দেওয়ার চেষ্টা করছে, ছায়ারা দেখতে পাচ্ছে, ফিজিক্যাল কোনো মানুষ না। আই মিন গ্লাস কিন্তু ট্রান্সপারেন্ট, বাট ওই আলোর কারণে মনে হচ্ছে একটা ছায়া, বেশ কিছু ছায়া দেখার চেষ্টা করে। অনেক খেয়াল করে দেখে একটা সার্টেন ছায়া, যেটা হচ্ছে বেশ চুল বড় এবং চুলের মাঝে একটা গিট দেওয়া আছে আর কি। দেখে মনে হচ্ছে, মানে কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে সি ইজ দ্য মেইন ওয়ান, কে দেখার চেষ্টা করে। তো প্লাটটা কোনোভাবে পার হয়, পরবর্তীতে পরদিন সে ডিসকাস করে জিনিসটা। তো আবার বড় খালার মেয়েকে জিজ্ঞেস করা হয় যে ইউজুয়ালি পজেসড অবস্থা থাকে ভালো জিন দ্বারা। তো সে বলে যে ওরকম ভালো জিন ছিল না, অবশ্যই খারাপ জিন ছিল। তারপরেও তারা আগের দিন কোনো ক্ষতি করতে চায়নি, বাট নতুন জামাই সেটা দেখার জন্য তারা বেশি করে এসেছিল। আচ্ছা। মানে ওই জায়গাটা স্টিল নাও এখন কিন্তু আপনার আহ একটু প্রিসাইজ লোকেশন বলে দিই, তাহলে আইডিয়া হবে আপনার, হুম। বাট নামটা বলবো না। নাম কিছু বলতে হবে না, তবে আমি বলবো যে যেটা শুনছেন এটা সত্যি ঘটনা, কারণ আমি যাদের সাথে ঘটেছে ওদেরকে চিনি। জায়গাটা হচ্ছে শহরের কোন একটা ট্রেন স্টেশনের পাশেই, মানে রাজশাহী কোন একটা মেইন টাউনের সিটি বাইপাস এবং ট্রেন স্টেশনের পাশেই প্রাইম লোকেশনের জায়গাটা। এবং এখনো ওই জায়গাটা মোটামুটি ব্যাক ডেটেড এইসব কারণে, মানে মানুষ আচ্ছা সহসা আচ্ছা আচ্ছা। বাসা টাসা বাড়ি করতে চায় না, অনেক খালি জায়গা আছে। এবং পাশে আমাদের ওখানে এখন মানে পুকুর রয়েছে, প্রায় 2 বিঘার মতো জায়গা পুকুর হুম। রয়েছে, যেটা সিটি কর্পোরেশন আন্ডার হওয়ার পরেও সেলিং প্রাইস মাত্র 1.5 লাখ টাকা। তারপরেও কেউ কিনতে চায় না ওই জায়গাটা। আচ্ছা, এইরকম অবস্থা, এইরকম অবস্থা, এখনো এরকম অবস্থা। ভয়াবহ অবস্থা তার মানে। এবং ওই এরিয়াতে বেসিক্যালি এটা ডিজি অঞ্চল ছিল, ডিজি ছিল জায়গাটা। তো জায়গাটার এরিয়াটাও একটা ডিজি দিয়েই নাম। দিঘিটা এখন ছোট হয়ে গেছে। আপনাকে দিঘিটার ব্যাপারে একটা ঘটনা বলেছিলাম যে অনেক সাপ এসেছিল, Right, বাঁচাতে পারে। হাবিব, আমি জানি যে আপনি একজন ফটোগ্রাফার, জি। সো আমরা ওই জায়গায় একটা ছবি পেতে পারি না? মানে অবশ্যই চেষ্টা করি। অবশ্যই করতে পারে, যদি পাই তাহলে প্লিজ আমাকে মেল করবেন, আমরা সবাইকে ওই জায়গাটা দেখাতে চাই। অবশ্যই। জায়গাটা দেখালে মানুষজন আরো অনেক বেশি ইমাজিন করতে পারবে অনেক কিছু, এবং জি। জায়গাটা তো অনেকে চেনেনও, ঠিক জি। মানে ভালো হয়েছিল। এক্স্যাক্টলি, আপনি জায়গার নাম উল্লেখ করলেন না, বাট জি। ওই প্লেসটার যদি একটা ছবি পাই আমরা, অবশ্যই। তাহলে আমরা সেটা হতে পারি। তো এই ছিল ঘটনা, এই ছিল right? আমার কথা। আপনাকে অনেক ধন্যবাদ হাবিব ভাই, আপনাকে স্টুডিওতে এসে আমাদেরকে ঘটনা শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলোই SMS কিন্তু আমার কাছে আছে, এবং আমি দেখতে পাচ্ছি SMS যারা বলছেন তারা সবাই বলছেন যে বাবু ভাইয়ের ঘটনা তো ভালো লেগেছে, থার্ড স্টোরিটা অনেকেই ভালো লাগছে, এবং আজকে ভূত FM ভালো যাচ্ছে, এরকম অনেকেই বলছেন। যাই হোক, আমার মনে হয় যে আমার কাছে আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি পড়ে ফেলতে পারি, এবং আপনারা যদি আপনারা যারা এখন পর্যন্ত আছেন নিশ্চয়ই এনজয় করছেন। আমি তার আগে একবার বলি যে কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান তাদের ইমেল অ্যাড্রেসই বলবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই ঘটনা না লিখে পাঠিয়ে অডিও ক্লিপ করে পাঠিয়ে দিন, অত ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আর বিশেষ করে যারা দেশে রয়েছেন অনেকে অডিও ক্লিপ পাঠান, আমি বলবো যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা লিখে পাঠান ঘটনাটি। যদি অডিও ক্লিপের প্রয়োজন হয় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। অলরাইট, আমরা চলে যাব ঘটনায়, এবং এই মুহূর্তে
আমার কাছে যে ঘটনাটি রয়েছে তারা কিছু এসএমএস করতে হবে। এসএমএস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কামরুল এসএমএস করেছেন এবং কামরুল এসএমএস করে বলেছেন যে থার্ড স্টোরিটা আসলে ওয়াজ রিয়েলি নাইস। আমাকে নাদিম বলেছেন যে তার কাছে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে। রনি আমাকে এসএমএস করেছেন আজকে ভূত এফএম জমজমাট হচ্ছে। মিনহাজ বলছেন যে তিনি এবং তার ওয়াইফ ভূত এফএম শুনছেন। টুটুল আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। তানভীর আমাদের সাথে রয়েছেন সাবিনা। নিপা আমাদেরকে এসএমএস করেছেন হালিশহর থেকে, চিটাগং থেকে। আমাদেরকে হাসান এসএমএস করেছেন টঙ্গী থেকে। এছাড়াও তন্নি আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে। রাকেশ আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে। ইমতিয়াজ আমাদের এসএমএস করেছেন তুর্য এবং নিহারঞ্জন বা এরকম কিছু একটা বোধ হয়। যাই হোক, এনিওয়েজ আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো না, আমরা একটা ঘটনায় যাই। আমাদের একটা অডিও ক্লিপ রয়েছে, অডিও ক্লিপটা আমরা শুনে আসি এবং তারপরে আবারও ফিরে আসবো। আমাদের সাথে থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। অডিও ক্লিপের পরে একটা ছোট ব্রেক। লিসেনার্স, আমি এরফান বলছি দক্ষিণখান থেকে। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। 1997 সালে, তখন আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে। তো সিদ্ধান্ত নিয়ে দাদির বাড়িতে বেড়াতে যাবো, এমনিতে সময় হয়ে ওঠে না। তো সে সময় আমার দাদির বাড়ি পাবনা জেলায় কোন এক গ্রামে। আমরা যখন বাড়িতে যেতাম তখন আমাদের বেশ কিছু সময় লাগতো, তখন যমুনা ব্রিজ ছিল না। সকালে যদি রওনা হতাম আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল সন্ধ্যা হয়ে যেত স্বাভাবিকভাবে। তো সেদিন যখন আমি রওনা হই, ফেরিতে যখন পার হই, ফেরিটা তখন নদীর চরে আটকে যাওয়ার কারণে প্রায় 3-4 ঘন্টা সেখানেই নষ্ট হয়। তো এর ফলে আমার সেই পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 1:30 পৌনে 2টা বেজে যায়। যেখানে বাস থামে, বাস থেকে নেমে অনেকটা পথ, মানে একটা নদী পার হতে হয়। খেয়া নৌকা, খেয়া পার হয়ে ওপাশ থেকে প্রায় দীর্ঘ 3 মাইলের মতন পথ ভ্যান গাড়িতে যেতে হয়। এখন অনেকদিন পরে গেছি, তারপরে একা একা, এর আগে কখনো একা দেওয়া হয় নাই। তো চিন্তা করতেছি কি করবো এত রাত্রে। তো নদী খেয়া নৌকা পর্যন্ত যাই। বাজারে একটা দুইটা দোকান যা খোলা ছিল। গ্রামের এলাকায় এত রাত্রে সচরাচর মানুষ থাকে না। তো সিনেমা হলের পাশে একজন মানে সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, গ্রাম পুলিশ। তো তার সহায়তায় তাকে জিজ্ঞেস করাতে, এমনিতেই গ্রামের মানুষ অনেকটা হেল্পফুল হয়, তো ওনাকে বলাতে যে আমি মানে ঢাকা থেকে আসছি, তো অমুক জায়গায় যাবো, অমুক গ্রামে যাবো। সে আমাকে বেশ কিছু মানে প্রশ্ন জিজ্ঞাসা করে যে কোথায় যাবেন, কার কাছে যাবেন। যেহেতু সে সময়টা বলে রাখা ভালো, আমাদের সে অঞ্চলটাতে মানে সর্বহারাদের একটা উৎপাত ছিল। তো একটা অপরিচিত ছেলে, ওই জন্য জিজ্ঞাসাবাদ করলো অনেকক্ষণ। তো আমি বলাতে পরে বললো যে এখন কিভাবে যাবা। তো উনি আমাকে আগায় দিয়ে খেয়া নৌকা পর্যন্ত আসে। তো ওখানে খেয়া এত রাত্রে খেয়া নৌকায় লোক নাই। তো উনি এক পাশেই মানে ঘাটের পাশেই থাকতো মাঝি। তো ওনাকে ডাকতে যায়, উনি এত রাত্রে আসবে না। অনেক মানে বলার পরে ওনার বাড়ি থেকে একজন আসে, এসে আমাকে মানে নদীটা পার করে দিয়ে আসে। পার করে দিয়ে বলতেছে যে এত রাত্রে আপনি কিভাবে যাবেন, আপনি তো এখন তো প্রায় 1:30-2টা বাজে, কিছুক্ষণ পরে তো সকাল হয়ে যাবে, তখনই রওনা দেন। তো আমি অপরিচিত জায়গায় এইভাবে থাকতে পারছিলাম না। তো অনেক রিকোয়েস্ট করার পরে ওনাকে ম্যানেজ করি somehow। তো উনি পার করে দেয় ওপারে দিয়ে। এখন ওপার থেকে ভ্যান গাড়ির রাস্তা, এখন এত রাত্রে ভ্যান গাড়ি পাবো না, কিভাবে যাবো চিন্তা করতেছি। সে সময় মোবাইলের কমিউনিকেশন সিস্টেমটা এতটা আপডেট ছিল না যে কাউকে খবর দিব যে আমাকে এসে নিয়ে যায়। তো সাহস করে নিজেই রওনা হই। যে রাস্তাটা দিয়ে যেতে হয় সেটা দীর্ঘ মাটির মানে ডিএনডি বাঁধ বলে, সে বাঁধের রাস্তা। মাঝখান দিয়ে দুপাশে বিশাল মানে যতদূর চোখ যায় ফসলের মাঠ। মাঠের মধ্যে দূরে, অনেক দূরে গ্রামের ঘর দেখা যায়। গ্রামের বাড়ি যেহেতু অন্ধকার, তো যাচ্ছি যাচ্ছি এরকম রাস্তাটাও সমান না। বর্ষাকাল আসলে মাটির রাস্তা, যেহেতু গরু গাড়ি চলে, ভ্যান গাড়ি চলে, তো অনেক চাকার দাগ পায়ের দিকে, মানে রাস্তাটা সমান না আর কি। তো হাঁটতেছি দুঃখের পথ, ভয় লাগতেছে। আমি আমি কখনোই অতটা সাহসী ছিলাম না। তার উপরে সে সময় আমাদের সেই এলাকাটাতে মানে সর্বহারাদের প্রচন্ড একটা উৎপাত ছিল। তো এই জন্য মানে বাসা থেকেও খুব টেনশন করতেছিল। তো কি করবো বুঝতেছি না। তো রওনা হলাম, যাচ্ছি রাস্তা মানে অপরিচিত রাস্তা, অতটা মানে এমনিতে ঢাকাতে থাকি আমরা যারা, তারা সচরাচর গ্রামের বাড়িতে অতটা যাওয়া হয় না।
অনেকে সময় করে যেতে পারেন, আমাদের অতটা যাওয়া হয় না, বাবা মা দুজনই চাকরি করে যেটা সময় করে উঠতে পারি না। তো একটা মানে ব্রিজের মতো, ছোট কালভার্টের মতো, মানে সংযোগ সড়ক একটা পাশ থেকে আরেক পাশে সংযোগ হিসেবে ওটার সামনেই একটা বট গাছ। সেই বট গাছের ওইখানে যখন আসি, হঠাৎ আমাকে একজন মানে কে যেন ডাকে, এই। তো আমি একটু মানে আগে পিছনে তাকাই যে কে না। আমি চিন্তা করি যে কে না কে ডাকতেছে এত রাত্রে, অপরিচিত। আমি এর আগে কিছু মানে খারাপ ঘটনাও শুনছি। তো আমি চিন্তা করি যে না, দাঁড়াবো না। তো আমি হাঁটতে থাকি আবার এই দাঁড়া, মানে একটু রাগান্বিত স্বরে, মানে রাগ করে কাউকে যদি ডাকে কেউ, এই দাঁড়া, এদিকে আয়। তো আমি দাঁড়াই, দাঁড়ানোর পর আশেপাশে তো কাউকে দেখতে পাই না। তো যে পাশে যে খাল ছিল, খালের ও পাশে ও মাঠ, ফসলের মাঠ। তো আমি সেদিকে তাকাই, প্রথমে কিছু দেখতে পাই না, পরে দেখি যে একটা বোরখা পরা একটা মহিলা, কালো একটা বোরখা পরা দাঁড়ানো। তো আমি একটু রাস্তার পাশের দিকে যাই, ঝুঁকে একটু দেখার জন্য আসলে কে। তো আমি যখন সামনে যাই তখন দেখতে পারি যে আসলে ওটা একটা মহিলা না, কালো একটা অবয়ব, একটা মানুষ। বোঝা যায় আবার বোঝা যায় না। কাপড় যে বাতাসে শুকানোর অবস্থায় যেভাবে ভাসে, সেভাবে মানে ভাসতেছে। তখন আমি মানে বুঝে উঠতে পারি না কি। তো আমি চিন্তা করি এটা হয়তো কোনো ছায়া টায়া হবে, কিন্তু মানে লাগতেছে আমার ভিতরে, মানে বুকের মধ্যে কেমন একটা মানে রক্ত ঠান্ডা হয়ে আসছে। তো আমি আবার হাঁটা শুরু করি। যখনই হাঁটা শুরু করি তখনই আবার, এই তোকে দাঁড়াইতে বলছে, এই দাঁড়া, এদিকে আয়। তো আমি তখন মানে একটু চিন্তা করতেছি কি করবো, দৌড় দিব না কি করব। তো এমন অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ, শব্দ শুনতে পাই। বেলুন মুখ দিয়ে ফুলানোর পরে মানে মুখ না বেঁধে ছেড়ে দিলে যেভাবে উড়ে যায় একটা আওয়াজ করে, সেভাবে সেটা মানে হঠাৎ করে মানে আগুন, এই দেখা যাচ্ছে এখানে আগুন কিছু দূর পর মানে ভাসতে এরকম যাচ্ছে, আর একটা আওয়াজ হচ্ছে। তো এটা দেখার পরে আমার একটু মানে মানে আরো ভয় পেয়ে যায়। এখন আমি কি করবো, আমি মানে জ্ঞান হারানোর মতন অবস্থা। তো এরকম মানে দৌড় দেবো কিনা চিন্তা করতেছি, এমন সময় পাশ থেকে একজন বলে, এই আপনি আসেন। পরে আমি তাকায় দেখি হঠাৎ করে যে আমার পাশে সাদা পাঞ্জাবি পায়জামা পরা একজন মুরব্বী, অনেক লম্বা দাড়িওয়ালা। তো আমি একটু সাহস পাই, যা একজন একটু পাওয়া গেছে, ভাই আপনি আসেন আমার সাথে। তো আমি আমার সাথে হাঁটতে থাকি। তো উনি আমার, আমি হাঁটতেছি, উনিও আমার সাথে হাঁটতেছে। তো উনি বারবার আমার পিছনে পড়ে যাচ্ছে। তো আমি একটু মানে গতি কমাই ওনার সাথে হাঁটার জন্য। যতই গতি কমাই ততই দেখি মানে পিছনে পড়ে যাচ্ছে। তো আমি অনেক অনেক কথা জিজ্ঞেস করি, যেহেতু একটু আগে ভয় পাইছি। তো আমি সাহস মানে ফিরে আনার জন্য একটু কথা বলে থাকি ওনার সাথে। তো উনি কোনো কথার জবাব দেন না। আমি হাঁটতেছি। তো হঠাৎ করে আমি মানে পিছন দিকে তাকাই, দেখি কে নেই। মানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেটা মানে ডানে বামে কোন দিকে কোনো শাখা নেই, সোজা একটা রাস্তা যাচ্ছে। তো উনি মানে হঠাৎ করে আমি তাকায় দেখি আমার সাথে কেউ নাই। আমি এতক্ষণ যে হাঁটতেছিলাম, তো আমি এটা দেখে আর মানে আমি কি করব, আমি এরপর আমার আর কিছু মনে নাই। তো এরপরে মানে সকালবেলা দেখি আমি পাশে এক গ্রামের এক বাড়িতে। তো আমাকে ওনারা বলতেছে যে রাত্রেবেলা এরকম ওরা মাছ ধরার জন্য জাল ফেলছে, জাল ওইখানে আনতে যায়, দেখে যে আমি এরকম অজ্ঞান হয়ে পড়ে আছি। তো আমি, তো এরপরে আমার বাড়ি থেকে আমাকে এসে নিয়ে যায়। তো এরপরে আমার মানে সেদিনের পর থেকে কয়েকদিন প্রচন্ড জ্বর থাকে। তো গ্রামের বাড়িতে ডাক্তারের অতটাই ছিল না, গ্রাম একটু দূর থেকে ডাক্তার নিয়ে আসে, ডাক্তার ওষুধ টষুধ দেয়। হুজুর মানে দাদি ছিল, দাদি তখন হুজুরকে নিয়ে আসে, মাদ্রাসার হুজুরকে। তো হুজুর এসে পানি টানি দেয়, পরা পানি খাই। তো উনি বলে যে এটা আসলে এখন হয়তো ভয় পাইছে, কিংবা কি এমন হইতে পারে। কারণ আমার কাছ থেকে যে বর্ণনা শুনে বলে হয়তো এটা হয়তো আমরা তো জিনে বিশ্বাস করি, কিন্তু জিনের অস্তিত্ব যে আছে আমরা জানি। তো ওই সাদা যে লোকটার ব্যাপারে আমি জিজ্ঞেস করি, তো উনি বলে যে এটা হয়তো কোনো ভালো জিনের জন্য হইতে পারে, যে সে হয়তো যে ওই বিপদের মুহূর্তে আমাকে ওই বিপদ থেকে মানে বাঁচায় নিয়ে আসছে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। .OFM, আমি রাস্তার সাথে, আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা একটার পর একটা দারুণ ঘটনা শুনছি। আজকের এপিসোডটা আশা করছি আপনাদের সবার ভালো লাগছে এবং আপনারা SMS এর মাধ্যমে সেটা জানিয়েও দিচ্ছেন। আরো একবার বলি, আমাদের যদি ফেসবুকে আপনারা যে পোস্ট আছে সেটা যদি কমেন্ট করতে চান এবং লাইক দিতে চান, তাহলে আপনারা সরাসরি সেখানে চলে যান এবং লাইক দিয়ে কমেন্ট করুন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/রেডিও ফুর্তি। রেডিও ফুর্তির স্পেলিংটি হচ্ছে RADIOFOORTI।
রেডিও ফুটকি। আমরা সরাসরি এখন ঘটনায় চলে যাবো এবং আমাদের সাথে এই মুহূর্তে এখানে উপস্থিত আছে ফারনান। আমি সবসময় বলি যে ফারনানের ঘটনা খুব চমৎকার লাগে এবং আজকের এপিসোডটি আসলে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম করে সাজানোর চেষ্টা করা হয়েছে এবং ফারনানের কাছে একটা হসপিটালের স্টোরি আছে, হাসপাতালের ঘটনা আপনারা সবাই খুব পছন্দ করেন। সো আমার মনে হয় যে আপনারা ঘটনাটা এনজয় করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ফারনানের কাছে, ফারনানের ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমি ফারমান, পুরান ঢাকা থেকে এসেছি। আমি এসএসসি করছি। প্রথমে আসিফ ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে ভূত এফএম আবার ইনভাইট করার জন্য। ভূত এফএম আসলে আমার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম এবং এখানে স্টোরি শেয়ার করতে পারে আমি আসলে অনেক, মানে আমার খুব ভালো লাগে আসলে। তো আমি প্রথমে যে ঘটনাটা একজন ড্রাইভার, যিনি বর্তমানে একজন প্রফেশনাল ড্রাইভার, বাট এক সময় সে একটা হাসপাতালে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন এবং ওনার দেশের বাড়ি হচ্ছে নাটোর এবং উনি ওখানে কোন একটা মফস্বলের দিকে একটা ছোট হাসপাতালে caretaker হিসেবে কাজ করতেন। তো উনি যে হাসপাতালে একটা রিকগনাইজড হাসপাতাল। তো সেই তার যেটা দায়িত্ব ছিল যে ওই থার্ড ফ্লোরে সম্পূর্ণ কেয়ারটেকারের দায়িত্ব। ইয়েটা যেটা ছিল যে থার্ড ফ্লোরে ওখানে একটা লাশ ঘর ছিল। দেখা যেত যে যে লাশ ঘরে আসতো এবং লাশ, তখন সেই মহিলা ওই মেইন রোডে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার এত মর্মান্তিক ভাবে দুর্ঘটনা ঘটে যে তার মাথার উপর দিয়ে একটা বাসের চাকা চলে যায় এবং তার মাথার একটা সাইড সম্পূর্ণ থেতলে যায়। তো এই বিপদ পাওয়া যায়নি, তো বিধায় তাকে ওই হাসপাতালের মর্গে রেখে দেওয়া হয় এবং নিয়ে যায়। তো তারপর সেদিন রাত্রে যেটা হয় যে সেদিন রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টির রাত ছিল, সেটা প্রচন্ড আবহাওয়া খারাপ ছিল এবং সেদিন হাসপাতালে যে ইলেকট্রিসিটি সেটাও মানে চলে গিয়েছিল। প্রচুর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। সেই কারণে দেখা গিয়েছিল যে মানে থার্ড ফ্লোরে যে দু তিনটা যে ওয়ার্ডে যে ডাক্তাররা যারা ছিল, রাতে ইমার্জেন্সি ডাক্তার যারা ছিল তারা সবাই বাড়ি চলে গিয়েছিল এবং মোটামুটি সেই রাতের বেলা সেখানে ডিউটিতে ছিল এবং তার সাথে ছিল ওয়ার্ডের একটা বয়। এর মানে তারা দুজনই সেই থার্ড ফ্লোরে ছিল। থার্ড ফ্লোরে আরো যে লাশের ঘর ছিল সেখানে নতুন যে লাশ নেওয়া হয়েছিল তার সাথে আরো দুটা লাশ ছিল যেটা আরো আগের থেকে সেখানে ছিল। তো টোটাল প্রায় তিনটা লাশ ছিল এবং তারা দুজন জীবিত মানুষ সেই থার্ড ফ্লোরে রাতের বেলা সেদিন ছিল। তো আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তিনি উনি কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ওনার যেটা দায়িত্ব ছিল যে প্রত্যেকদিন রাতে সবকিছু ভালো মতো লাশঘরটাকে ভালো মতো লক করে তার রুমে ঘুমাতে। লাশঘরের পাশে যে করিডোরটা সেটা দিয়ে হেঁটে সে তার রুমের দিকে গেল যেখানে সে রাতে ঘুমায়। সে যখন রাতে সেই চিন্তা বাদ দিয়ে সে তার রুমের দিকে গেল এবং সে তার রুমে যেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো এবং তার সাথে ছিল ওয়ার্ডের আরেকটা ছেলে। কিন্তু কেন জানি আজকে তার বেশ ভয় লাগছে। সে এতদিন ধরে এই লাশ ঘরে কাজ করছে বাট কোনোদিন এরকম ভয় সে পায়নি। কেন জানি অদ্ভুত ভাবে ভেতরে একটা ভয় আসছে। এর মধ্যে সেই বজ্রপাতের প্রচন্ড শব্দ, মানে একদম গা ছমছমে ওঠার কথা। তার পাশে শুয়ে থাকা ওয়ার্ড বয়কেও সে বলেনি, কেননা সে তাকে বললে সেও হয়তো বা ভয় পেতে পারে। সে যেটা চিন্তা করলো সে ঘুমানোর চেষ্টা করলো। সে লাশ ঘরের ভিতরে
স্ট্রেচার করে থামলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ মনে হচ্ছে লাশ ঘরের ভিতর দিক দিকে চলে পড়ছে একটা শব্দ সেটা চিন্তা করে ভয় পেয়ে গেল এবং চিন্তা করলো হাসপাতালে ইলেকট্রিসিটিও নেই যে লাইট জ্বালিয়ে ভালো মতো দেখতে পারবে। সে এক সময় ভয় পাচ্ছে আবার চিন্তা করছে সেই রাত্রে সেখানে ডিউটি দিচ্ছে এবং এটা এমনও তো হতে পারে যে লাশ চুরির জন্য কেউ লাশ চুরি করতে আসছে। সে যে চিন্তা করলো যে আমি একটা টর্চ লাইট নিয়ে সে লাশ ঘরে যাই এবং দেখে আসি ভেতরে কোনো সমস্যা হচ্ছে কিনা। সে আস্তে আস্তে সেই লাশ ঘরে দিয়ে আসা শুরু করলো এবং এর আগে যে ফিসফিস শব্দটা তার কানে আসছিল সেটা এখন মনে হচ্ছে তার কানের সামনে কেউ এসে ফিসফিস করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না তাকে ফিসফিস করে কি বলছে। সে প্রচুর ভয় পেয়ে গেল। সে তাড়াহুড়া করে দৌড়ে সেই লাশ ঘরের গেটের সামনে গেল এবং তালাটা খুললো। তালাটা খুলে লাশ ঘরের ভিতরে ঢুকলো। ভেতরে ঢোকার পরে দেখলো যে কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, তিনটা লাশ দেখতে সেখানে পড়ে আছে এবং সেই সামনে যে লাশগুলোকে ভালো মতো চেক করলো, দেখলো যে না, সবকিছু ঠিক আছে। সে যখনই সেই লাশঘরটাকে ত্যাগ করবে, মানে লাশঘরটা থেকে বেরিয়ে যাবে, ঠিক তার আগ মুহূর্তে তার কানে ভয়ানক একটা শব্দ। মনে হচ্ছে কেউ যেন নাক ডাকলে যেরকম একটা শব্দ শোনে, গোঙানি শব্দ, ঠিক সেরকম একটা গোঙানি শব্দ। এবং সেই গোঙানি শব্দটা সেই নতুন যে আনা লাশ সেখান থেকে আসছে। সে বেশ ঘাপে এলো। সে সাথে সাথে টর্চ লাইটটা নিয়ে কৌতূহল বশত সেই লাশটার দিকে গেল। স্ট্রেচারে রাখা লাশটার কাছে গিয়ে যাওয়া মাত্রই সে তার টর্চ লাইটটা লাশের মুখে ফেললো এবং কাপড়টা সরিয়ে যেটা দেখলো যে একদম একটা গোঙানি শব্দ আসছে সেই লাশটি থেকে। এটা দেখার সাথে সাথে সে প্রচুর ভয় পেয়ে গেল। সে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, তার হাত পা কাঁপা শুরু করলো। সে একটা সময় তার হাতের টর্চ লাইটটা ফেলে দিল এবং সে যখনই পালাতে যাবে সেই লাশটার একটা হাত তার হাত চেপে বসে। সে অনেক ধস্তাধস্তি করলো, অনেক পালানোর চেষ্টা করলো। সে সেখান থেকে পালাতে পারলো না। কিছুক্ষণ পর পর বজ্রপাতের সেই ভয়ানক শব্দ এবং বৃষ্টির ঝড়ো হাওয়া সেখান থেকে বয়ে চলছে। সে যেটা করলো যে মানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিছুতেই সে পারলো না এবং সে যেটা দেখলো যে সেই লাশ ঘরের ভিতরে বিশাল অট্টহাসির একটা শব্দ, ভয়ানক সেই অট্টহাসি, এবং সাথে সাথে সে যেটা দেখলো আরো যে পাশে রাখা দুটো লাশ সেই স্ট্রেচার থেকে উঠে বসেছে এবং ওগুলোর দিকে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছিল যেন সে যেন লাশের মিছিলের মাঝখানে একটা মানুষ। এরপরে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। ভোরের দিকে তার পাশে যে ওয়ার্ড বয় তার সাথে ঘুমাতো সে তাকে খোঁজের জন্য বের হয় এবং তাকে দেখে যে লাশ ঘরের ভিতরে সে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। এবং সেদিন তো তাদের কর্তব্যরত কোন এক ডাক্তার তাকে চিকিৎসা করে, তার জ্ঞান প্রায় একদিন পরে ফেরে এবং সেই ঘটনাটা সবার সাথে শেয়ার করে। এরপরে আর কখনো সে ওই লাশ ঘরে যায়নি এবং সে হাসপাতালে আর কখনো চাকরি করেনি। বর্তমানে সে ঢাকায় একজন প্রফেশনাল ড্রাইভার। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। ফারহান, আমি একটা কথা খালি আপনাকে জিজ্ঞেস করবো যে এই ঘটনা যিনি শেয়ার করেছেন তিনি এখন কি করছেন বললেন? এখন তিনি প্রফেশনাল, তিনি এখন প্রফেশনাল ড্রাইভার, মানে উনি একজন ড্রাইভার। আচ্ছা, তো এক সময় তিনি কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন এবং ওই ঘটনার পরই এক্স্যাক্টলি সেই জবটা ছেড়ে দেয়। এবং এটা কি ঢাকারই ঘটনা? না না, এটা হচ্ছে নাটোরের কোন একটা মফস্বল ওখানকার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ ফারহান। আশা করছি যে আপনাদের ঘটনাটা ভালো লেগেছে এবং এরপরে আমরা আরেকটা ঘটনায় যাব। তবে তার আগে আমি জানিয়ে দিই যে আপনারা যারা আমাদের সাথে SMS পাঠাতে যাচ্ছেন, নিয়মটি জানানোর থেকে বলি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে সেরা ঘটনাটি অথবা আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমরা সেটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো, প্লে করেও থাকি। আজকেও শুনেছেন বেশ কিছু। সো চিন্তার কোনো কারণ নেই। আমরা আপনারা ভাবছেন যে ফেসবুকে আমাদের সাথে বিভিন্ন আপনাদের চিন্তা ভাবনা নিয়ে শেয়ার করবেন, আজকের এই ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানাবেন। ভূত FM কেমন হওয়া উচিত, আরো বেশি ভালো লাগবে আপনাদের যেমন হলে সেটা জানাতে চান, তাহলে আমাদের ফেসবুক ফ্যান পেজে চলে যান এবং সেটির অ্যাড্রেসটি আমি দিচ্ছি www.facebook.com/রেডিও ফুর্তি। আমাদের সাথে এই মুহূর্তে আবারও আমাদেরকে জয়েন করলো
ডিনার, এবং আমরা সরাসরি চলে যাবো ডিনারের ঘটনায়। ডিনার এসছে পুরান ঢাকা থেকে, আমরা সরাসরি ডিনারের কাছে যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা আমাকে শেয়ার করেছে হচ্ছে পলাশ। তো এই ঘটনাটি আমাদের আজিমপুর কবরস্থানেরই এক গোর্খলোককে নিয়ে। তো তার অসম্মতি থাকে আমি তার নামটা প্রকাশ করতেছি না, তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি আজ থেকে প্রায় 20 বছর বা তারও বেশি, 1995-এর দিকের ঘটনা। তো ওই সময় আমাদের কবরস্থানে এখন যে স্ট্রাকচার এরকম ছিল না, তখন কোনো বাউন্ডারিও তখন ওই জায়গায় ছিল না। প্লাস এখন যে আকারটা আমাদের কবরস্থানের, তখন সেটা এত বড় পরিসরে ছিল না। তো ঘটনা যেদিন ঘটে সেদিন হচ্ছে যার সাথে ঘটে তিনি কবর খুঁদেন কবরস্থানে। তো তিনি একদিন মাগরিবের আজান দিবে দিবে এরকম একটা সময় উনি কবরস্থানে বসেছিলেন। তো ঠিক ওই সময় আপনার ঠিক 8টার পর আর কবর দেওয়া হতো না কিন্তু কবরস্থানে। তো ঠিক তখন তার কাছে একটা লাশ আসে। তো লাশটার সঙ্গে 20-25 জন লোক ছিল। তো এসে তাকে বলতে থাকে যে আমাদের এই লাশটাকে কবর দিতে হবে, আমাদের মানে কবর খুঁজে দিতে। তখন সে বলে যে দেখেন আমি তো একা পারবো না এই কাজটা করতে, নামাজটা শেষ হোক, আমার সাথে আরেকজন লোক আছে, সে আসুক। তখন সে লক্ষ্য করলো যে এই লাশের সাথে যে লোকগুলো আসছে তারা খুব অস্থির হয়ে গেছে সেই লাশটাকে কবর দেওয়ার জন্য। তো সে কোনো রকম নামাজ শেষ হওয়ার পর তার সাথে যে আরেকজন লোক ছিল সে আসে। তো তারা দুজন মিলে কবর খুঁড়তে যায়। তার কবরটা পরে একেবারে কবরস্থানের শেষ প্রান্তের দিকে, নিউ মার্কেটের রাস্তাটা যে দিকটা ওই দিকটা। তো দুজন মিলে কবর খুঁড়তে থাকে। তো এই সময় ওই লাশের সাথে আসা একজন রিলেটিভ তার সাথে থাকেন। তো উনি লাশ খুঁজতে করতে ওনাকে জিজ্ঞেস করেন যে আপনাদের এই লাশটা কিভাবে মারা গেছেন। তো উনি লক্ষ্য করলেন যে তারা কোনো অ্যান্সার দিতেছে না এবং তারা মানে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তারা যথারীতি তাদের কাজ শেষ করে কবর টবর খুঁড়ে, তো খোদার পর সেখানে লাশ নিয়ে আসা হয়। তো উনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন যে লাশটাকে যে কবরে রাখা হবে, তো তখন একজন আরেকজনকে বলতেছিল যে আরেকজনকে নামতে, তো কেউ মানে নামতে রাজি হচ্ছিল না। তো তখন দুজন লোক নামে কবরস্থানে, কবরের ভিতরে তখন লাশটাকে যথারীতি সেখানে নামানো হয়। তো কবর টবর দেওয়া হয়, জানাজা আগেই পড়ানো ছিল। তো তারা বলতেছিল যে এখানে কোনো হুজুর পাওয়া যাবে নাকি এখন, যে দোয়া পড়ানোর জন্য। তখন যে ওনাকে আনার পর ওনাকে দিয়ে দোয়া পড়ানো হয়। তো দোয়া পড়ানোর পর তারা বেসিক্যালি সেখান থেকে চলে যায়। তো দোয়া পড়ানোর পর সেই হুজুর তাকে বলতেছিল যে আমার অস্থি লাগতেছে, আর দোয়া পড়ানোর সময় জানি তার কাছে কেমন একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, সেদিন তারা দুজনেই চলে যায়, হুজুরও চলে যায়, সেও কবরস্থান থেকে বাসার দিকে চলে যায়। তো এইভাবে প্রায় 6-7 মাস বা তারও বেশি সময় পার হয়ে যায়। তো বেসিক্যালি কবর দেওয়ার পর তার কবর যে মারা যায় তার রিলেটিভরা আসে কবরস্থানে, এসে তার কবরের খোঁজ খবর নেয়, কবরের পরিচর্যার ব্যাপারে একটু খোঁজ খবর রাখে। তো সে যেটা লক্ষ্য করলো যে প্রায় বছর খানেকের মতো সময় হয়ে আসছিল, 8 মাস বা 9 মাস এরকম হবে। তো সে লক্ষ্য করলো যে তার কোনো রিলেটিভ আসতেছে না এবং তার কোনো খোঁজ খবর নিতেছে না। তো কবরস্থানে যে রিলেটিভ গুলো আসে না, যে লাশগুলো, তো সেগুলো একটু খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা হয়, প্রায় 1 ইয়ার্স বা 12 মাস 13 মাস এরকম একটা সময় পর। তো এরকম একটা সময় জাস্ট কবরের যে উপরে যে স্ট্রাকচারটা থাকে সেটা ভেঙে ফেলা হয়, ভেঙে কবরটাকে নর্মালি রাখা হয় যাতে নতুন কোনো লাশ আসলে সেখানে কবর দেওয়া যায়। তো এই কাজটা করার জন্য ওই ব্যক্তিটাই যায় যে সে কবরটা খুঁজে। তো সে সেখানে গিয়ে দাঁড়া থাকে কতক্ষণ। তো উনি যখনই সেই কবরের মধ্যে কোদাল দিয়ে মানে আঘাত করতে গেলেন, তখন তার কানে একটা শব্দ আসলো, সেটা হচ্ছে উনি যেটা বলেন যে মত খুদ। এটা একটা হিন্দি শব্দ, তো এর মানে হচ্ছে যে মানে খুঁড়িস না। তো সে আর ওই মানে সে হয়তো বাইরে কোথা থেকে সাউন্ড আসছে, কিন্তু তখন তার আশেপাশে কেউ ছিল না। তো উনি আর এটাকে নর্মালি নিলেন। তো উনি নর্মালি নিয়ে ওনার জাস্ট ওনার কাজটা শেষ করেন, উপরের অংশটুকু ভেঙে উনি রেখে দেন। তো রেখে দেওয়ার পর উনি বাসায় চলে আসেন। তো এর মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই কবর দেওয়ার পর সেই হুজুর প্রায় সপ্তাহখানেক আর কবরস্থানে আসেনি। তো উনি অসুস্থ ছিলেন, ওনার জ্বর আসছিল তখন। তো যাই হোক, এই কাজ টাজ করার পর সে সন্ধ্যা পর্যন্ত ছিল। প্রায় ঈশ্বরের নামাজের সময় উনি বাসার দিকে রওনা হন। তো উনি বাসার দিকে রওনা হয়ে যেই উনি ওনার বাসায় আসেন, তো ওনার বাসাটা আজিমপুরেই ছিল। তো উনি বাসায় ঢুকে হাত মুখ ধুচ্ছিলেন এরকম একটা সময় তাদের বাসায় গেট দিয়ে ঢুকে ঠিক বরাবর দিয়ে হচ্ছে তাদের টয়লেটটা। তো উনি লক্ষ্য করলেন সেখানে একটা লোক বা মহিলা কেউ একজন হবে, সে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো সে ভাবলো যে এত বড় বাড়ি, তো হয়তো কোনো ভাড়াটিয়া হবে, দাঁড়ায় আছে সেখানে। তো সে সেখানে হাত মুখ দিয়ে সে তার ঘরে চলে যায়। তো ঘরে চলে যাওয়ার পর সে কি কাফনের কাপড় ছিল তার কাছে একটু ওইরকম মনে হচ্ছিল। তো সে যথারীতি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ার পর সে সকালবেলা আবার কবর সে যেহেতু দেখে তার বাচ্চা প্রস্তুত ছিলেন না। উনি দেখেন দিব্যি একটা লাশ
কাফনে মোড়ানোর পর যেরকম একটা অবস্থা হয় সে ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছে। ইভেন পায়ের এদিকে যে বাদ দেওয়া থাকে সে বাদটা কিন্তু উঠে যাবে। শুধু তার মুখের অংশটা খোলা এবং তার নাকের মধ্যে তুলে দেওয়া ছিল এবং তার কপালে এদিকে বিশাল একটা দাগ ছিল এবং সিলি করা ছিল। তুমি এটা জাস্ট দেখার পর তুমি সেখানে সেন্স হারিয়ে ফেলেন। তো তার আর কোনো কিছু মনে নেই। তো উনি যখন তার সেন্স ফিরে তখন তিনি তার নিজেকে তার ঘরে আবিষ্কার করে। তো এটা ঘটার পর উনি খুব ভয় পেয়ে যান। তো উনি ভয় পেয়ে যাওয়ার পর তিনি কবরস্থানে একজন হুজুর ছিল কবরস্থানে তিনি বলে যে সে মাজারের একজন খাদেম তার নাম বলে তাকে তুমি তার সাথে গিয়ে তোমার সাথে সেটা বলতে পারবো তাকে কোনো কাজ হয়নি। তো উনি তখন থেকে ফিল করতে লাগলেন যে উনার পিছনে পিছনে কেউ হাঁটতেছে এবং উনি কারো উপস্থিতি তার সঙ্গে সব জায়গায় উনি যেখানে যাচ্ছেন সেখানে উপস্থিতি অনুভব করছেন। তো এরকম একটা সমস্যা উনি পড়ে গেলেন। উনি ঠিক মতো কবরস্থানে কাজও করতে পারতেছিলেন না। তো যাই হোক উনি একদিন সময় করে সেখানে যান সেই মাজারটায়। তো মাজারে যাওয়ার পর উনি খাদেমকে খুঁজে বের করেন। তো খাদেমকে খুঁজে বের করার পর সেই খাদেম ওনাকে চিনতো না। যে তুমি তো একা আসোনি, তোমার সাথে আরো একজন আসছে। তো এটা শুনে সে খুব মোটামুটি ঘাবড়ে যায় যে এটা কি বলতেছে। তখন সেই খাদেম তার কাছে বসে। তো বসার পর তার মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে, তো শোনার পর খাদেম তাকে একটা তাবিজ দিয়ে দেয় যে এই তাবিজটা তুমি তো সে সেখান থেকে সেই তাবিজটা হাতে নিয়ে চলে আসে। তো তারপর প্রায় বছরখানেক বা তারও বেশি সময় চলে যায়, তার আর কোনো সমস্যা হয় না। তো এরকম একটা সময় তার হাত থেকে সেই তাবিজটা কোনো কারণবশত হারিয়ে যায়। অনেকটা সময় পার হয়ে গেছে এবং সে ভুলেও গেছে যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল। তো তার সাথে যেটা হয় যে তার সাথে সেই প্রবলেমটা আবার শুরু হয়। সে রাতে এরকম স্বপ্ন দেখতে শুরু করলো যে সেই দেখতে শুরু করলো এবং তার সে যখন কবরস্থানে আসতেছে সকালবেলা ইভেন এমন হচ্ছে যে তার মনে হচ্ছে যে তার পিছনে পিছনে কে একজন হাঁটতেছে। তো সেই ওই লোকটা যেটা করলো যে উনি আবার সেই মাজারে গেলেন। তো মাজারে যাওয়ার পর সেই খাদেমকে আবার বললেন, প্রায় এটা ১.৫ বছর পরের ঘটনা, যে অবস্থা আবার সেই একই সমস্যা আবার হইতেছে। সে খাদেমকে তুমি মাজারে তুমি কোথাও যেও না, এখানে থাকো। তো উনি তাকে সেখানে রাখার পর তাকে বলে যে মাজারের গোসলখানার ওখানে যে গোসল করতে এখানে একেবারে পার করে। তো উনি গোসল করে সেখানে ওয়েট করতেছিলেন। তো ওই খাদেম তাকে নিয়ে একটা ঘরে প্রবেশ করেন। তো উনি ঘরে প্রবেশ করার পর তাকে বলেন যে তোমার সাথে যে একজন কথা বলবে তুমি শুধু তার প্রশ্নের উত্তরগুলো দিবা। আর উনি কোনো প্রশ্ন করা ছাড়া তুমি কোনো 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 কিছু অতিরিক্ত কথা বলবো না। আর উনি এই ফাঁকে যেটা করে সেটা হচ্ছে একটা কাগজের মধ্যে তার নামটা, ওই লোকটার নামটা আরবিতে লিখে তার হাতে দেয় এবং দিয়ে বলে যখন তোমার হাত থেকে এটা চাওয়া হবে তখন তুমি এটা তাকে দিবা। তো সে বসে থাকে, তারা দুজন সে রুমের মধ্যে। তো প্রায় ১০-১৫ মিনিট সময় হয়ে গেছে, রুম পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তো কোনো কিছুর উপস্থিতি তিনি লক্ষ্য করছেন না, কিন্তু ঠিক ২০ কি ২৫ মিনিট এরকম সময় হওয়ার পর উনি লক্ষ্য করলেন যে ওনার পিছনে প্রায় ১৫-২০ জন মানে লোক এসে তার পিছনে বসছে। তো উনি এরকম একটা ফিল করতে লাগলেন। তো উনি তারপরে যেটা ফিল করেন সেটা হচ্ছে যে তার পিছন দিক থেকে একটা গরম বাতাস তাকে পাস পাস করে ঠিক তার সামনে এসে বসলো। তো সেখান থেকে যে কথাটা আসতেছে যে এসার পর ওই লোকটার উপরে যে ভাগটা আসে, যে জিনটা আসে, সে তাকে এসে তাকে সালাম দেয়। সালাম দিয়ে তার 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 কাছে তার প্রবলেম গুলো শুনতে চায়। তো সে তাকে তার সমস্ত ঘটনাগুলো খুলে বলে। তো খুলে বলার পর যে জিনটা ওখানে আসে, তো সে বলে যে তোমার নামটা আমাকে লিখে দাও। যেহেতু নামটা তার আগে থেকে লিখা ছিল তার হাতে, তো সেই কাগজটা উনি ওই জিনের হাতে দেন। তো জিনের হাতে দেওয়ার পর উনি বলে দুটো রুমে লাইট জ্বালায়। তো লাইট জ্বালানোর পর উনি বলে যে আমার উপরে যে আসছিল তিনি হচ্ছে মোটামুটি জিনদের মধ্যে খুবই শক্তিশালী একজন জিন এবং উনি বিচার করতে পারেন অনেকে। কোনো জিন যদি কোনো প্রবলেম করে উনি তখন এগুলো বিচার করতে পারেন। তো তারপর যেটা হয় যে উনি সেখান থেকে চলে আসেন এবং চলে আসার পর তাকে সেই খাদেমটা বলে দেয় যে আপনি আপনার বাসায় যাওয়ার পর আজকে রাতের বেলা যখন ঘুমাবেন আপনি সকালবেলা দেখবেন যে আপনার বাসায় কোনো একটা মৃত কাক পড়ে আছে। সকালবেলা ঠিক সেম দেখতে পাই যে ওনাদের বাসার ঠিক গেটটার সামনে যেখানটা উনি ওকে দাঁড়িয়ে থাকতে দেখেন সেখানে একটা মৃত কাক দেখতে পাই এবং চারপাশে অনেক কাক গাছের মধ্যে মানে বসে আছে। তো তখন সে খাদেম তাকে একটা কথা বলে যে ওই লাস্টার যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে ওনাকে যেখানে জানাজা পড়ানো হয়েছিল সেখানে তার জানাজাতে কোনো একটা সমস্যা হয়েছিল এবং এই সমস্যার কারণেই তার সাথে এই প্রবলেম গুলো হয়।
তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ দিনার, আপনার ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এই ঘটনাটি। আর যারা আমাদের এসএমএস করছেন তাদেরকে বলি যে আপনাদের এসএমএস আমরা পাচ্ছি। আজকে ঘটনা একটু প্রেশার আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ পড়ে ফেলবো। ঘটনার নিয়মটি আবারও আমি আপনাকে এসএমএস ঘটনার নিয়মটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আবারও ফান্নানকে নিয়ে আসলাম। ফান্নান একটা ছোট্ট ঘটনা আছে, সেই ঘটনাটা আমি একটু শুনবো। এবং ফারহান প্লিজ আপনার এই ছোট ছোট ঘটনাটা আমাকে একটু প্লিজ বলুন। আমার যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে নোয়াখালী জেলার মাইজদির একটা ঘটনা, এবং ঘটনাটা শেয়ার করেছেন আমাকে শরীফ। তো এই ঘটনাটা এক্স্যাক্টলি ওনার বাবার সাথে ঘটেছিল। এবং ওনার বাবা একদিন আহ, আরেকটা কথা বলবো এখানে আমি, যে ওনাদের ওই এলাকাতে একটা দিঘি ছিল, সেটার নাম ছিল জোড়া দিঘি। এবং এই দিঘিটা অনেক সুপরিচিত ছিল তখনকার সময়, এবং এই ঘটনাটা প্রায় অনেক আগে, প্রায় 20 বছর তো হবেই মিনিমাম। তো ওই সময়কার ওই সময় এই দিঘিটাকে সবাই জোড়া দিঘি নামে চিনতো, কারণ এই দিঘিটার মাঝখানে ছিল মেঠো পথ এবং দুপাশে ছিল পানি। তো এই কারণে সবাই এটাকে জোড়া দিঘি নামে চিনতো। এবং এই দিঘিতে ঝিনেদের ঝিনেদের বসবাস আছে, এরকম অনেক কথাই তারা শুনতো। আবার অনেকে দেখতো যে দিঘির এপার থেকে ওপারে খালি লেগে একটা মানুষের লাশ পাওয়া যেত, অথবা লাশ ধরা তাদের ছিল, এবং কেই বা ছিল তারা, সেটার কখনোই কোনো হদিস পাওয়া যেত না। সে কারণে প্রায় অনেক ওখান থেকে মানুষ হাঁটা চলাটাই প্রায় বেশ বন্ধ করে দেয় ভয়ে। তো একদিন আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তার বাবা, তার তাকে হাটে যেতে যাওয়ার কথা ছিল, হাট বসেছিল, এবং সে হাটে যায়, এবং গ্রামের হাটগুলো যখন বসে তার ঠিক খুব তাড়াতাড়ি সেগুলো আবার শেষ হয়ে যায়। তো হাট থেকে ফিরতে ফিরতে হঠাৎ করে মাঝপথে আহ তার এক বন্ধুর সাথে তার দেখা হয়, এবং কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে যায়। তো তখন তার চিন্তা হয় যে বাড়ি ফিরতে হবে, কিন্তু বাড়ি ফিরতে তো অনেক সময় লেগে যাবে। সে যেটা চিন্তা করলো, যেটাকে শর্টকাট এড়িয়ে গেলেই বেটার হয়, এবং সেই শর্টকাট রাস্তাটা ছিল জোড়া দেখি সেই মেঠো পথ। সে বেশ সাহসী ছিল, এবং সে চিন্তা করলো যে না, আজকে সেই মেঠো পথ দিয়ে যাবো, যাই হোক কোনো সমস্যা হবে না, এই মেঠো পথ দিয়ে আজকে যাবো সময় বাঁচানোর জন্য। তো সেই মেঠো পথটা দিয়ে জোড়া দিঘি সেই পাত দিয়ে সে হাঁটা শুরু করলো। এবং বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর সেই জোড়া দিঘি যখন সে ক্রস করে শেষ হয়ে যাবে দিঘিটা, ঠিক তখনই তার চোখে সে অন্ধকারে ঠিক মতো ভালো মতো দেখতে পেল না। সে যখন একটু সামনে দিয়ে এগোলো, সে দেখলো যে এটা হচ্ছে তার নিজের বাবা, অর্থাৎ আমাকে যে ঘটনা শেয়ার করেছেন তার দাদা। এবং উনি ওনার বাবাকে দেখার সাথে সাথে ওনার বুকে একটু সাহস আসলো। উনি তার বাবাকে দেখে বললেন যে বাবা, তুমি এখানে কি করো? তখন তার বাবা বললো যে তোমার আসতে দেরি হলো দেখে আমি তোমাকে খুঁজতে বেরিয়েছি। এবং তার বাবা বললো যে তুমি আমার পিছন পিছন হাঁটা শুরু করো। আর কিচ্ছু তাকে বললো না। সে ঠিক তার বাবার পিছন পিছন হাঁটতে শুরু করলো। কিন্তু অর্থাৎ সেই জোড়া দিকে আবার যাচ্ছে, জোড়া দিকে পাড়ের দিকে আবার যাচ্ছে। কিন্তু তাদের বাসা হচ্ছে তার পেছনের দিকে। সে তার বাবাকে অনেকবার ডাকলো যে বাবা, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কিন্তু কোনো কথার অ্যান্সারই তার বাবা দিচ্ছে না, এবং কোনোভাবেই সে তার বাবার যে গতি সেটাকে অতিক্রম করতে পারছে না। ঠিক একটা সময় জোড়া দিঘি যে ঘাটলা, সেই ঘাটলাটার সামনে এসে তার বাবা হঠাৎ করে ভ্যানিস্ট। এবং তার বাবার পরিবর্তে সে দেখলো যে দিব্যি সেই ঘাটলার সিঁড়িতে একটা লাশ কাফনে মোড়ানো অবস্থায় যেরকম দেখানো ঠিক সেরকম জোড়া দিঘির পাড়ে পড়ে আছে, ঘাটলায় পড়ে আছে। এটা দেখার পর সে বেশ ভয় পেয়ে গেল, এবং সেখান থেকে এক দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। এবং সে যখন দৌড়াচ্ছিল, সূরা কালাম যা পারতো সে মুখ দিয়ে বলছিল, এবং আল্লাহকে ডাকছিল যে কোনোভাবে যাতে এখান থেকে রেহাই পাওয়া যায়। সে যখন দৌড়াচ্ছিল, তার মনে হচ্ছিল যে তার পিছন পিছন আরো প্রায় 10 থেকে 20 জন লোক দৌড়াচ্ছে। একটা পর্যায়ে হঠাৎ করে সে উল্টে পড়ে গেল, মনে হচ্ছে কোনো কিছু তার পায়ে বেজে সে সামনের দিকে উল্টো উল্টো ভাবে পড়ে গেল। এবং সে যখন পড়ে যাওয়া অবস্থায় পেছনের দিকে তাকালো, সে দেখলো যে তার পায়ে যে জিনিসটা লাগার কারণে সে যে পড়ে গেল, সেটা হচ্ছে একটা মানুষের কাটা মাথা, এবং সেটা সম্পূর্ণ রক্তাক্ত ছিল, এবং তার নিজের পায়েও প্রচুর রক্ত লেগেছিল। এটা দেখার সাথে সাথে সে একদম সেন্সলেস হয়ে যায়, এবং এর পরে বাসার যারা যারা ছিল তাকে খোঁজার জন্য বের হলে তাকে সেই জোড়া দিঘি পারে অজ্ঞান অবস্থায় পায়। তারপরে সে অনেকদিন অসুস্থ ছিল, এবং বেশ কিছুদিন অসুস্থ থাকার পর যখন সে নর্মাল হয়, তখন সে যেটা বলে যে তখন যখন সে সুস্থ হয়, তখন সে মাঝে মাঝে সে জোড়া দিঘির পাড়ে চলে যেত। এবং সে নাকি বলতো বাসার মানুষকে, সে যেন তাকে জোড়া দিঘির পাড়ে এখনো তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু
বাসার মানুষ দেখতো যে কেউ তাকে ডাকে না, সে নিজে নিজে চলে যায়। আর অনেক ধরনের উল্টাপাল্টা সে কথা বলতো, এবং বিশেষ করে তার বাবাকে সে কখনোই বিশ্বাস করতে পারতো না। বাবাকে দেখতেই সে ভয় পেত এবং বলতো যে তুমি আসলে আমার বাবা না। এই ছিল ঘটনা। এই জোড়াটি এখন আছে কিনা জানি না, তবে এই জোড়াটিকে স্মৃতিগুলো এখনো সেখানকার মানুষ বহন করে চলেছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ফারহান আপনাকে। এবং আমরা একটা পার্টির আন্দোলন ঘটনা শুনছি রাত মোটামুটি আজকের এপিসোডে শেষের দিকে আমরা আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরে আসবো একটু পরেই। এখন একটা ছোট্ট বিরতি যাবো। সো স্টে টিউনড রেডিও 50 অ্যান্ড ডোন্ট স্টপ। ব্রেকের পরে আবারও ফিরে এলাম। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও 88.0 FM। আমি রাসেল সাথে আছি, বুঝতেই পারছেন, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। যাই হোক, এই মুহূর্তে আবারও বাবু ভাই আমাদের সাথে জয়েন করেছেন। বাবু ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে আমি ঠিক মনে করতে পারছি না, মাঝে মাঝে আমার এরকম বেশ কিছু ঝামেলা হয়, আমি মনে করতে পারছি না যে এই ঘটনাটা আমি আগে কখনো পড়েছি কিনা। বাট ঘটনাটা বারবারই আমার মনে হচ্ছে আমি পড়ি নাই, আবার মাঝে মাঝে মনে হচ্ছে পড়েছি। মানে এক একটা ঘটনা আমরা অনেকবার করে পড়ি, যে জন্য মনে হয় যে কোনটা শেয়ার করেছি কোনটা শেয়ার করছি মনে থাকে না। এই ঘটনাটা আমি একটু পড়ে ফেলি। যেভাবে লিখেছেন সেভাবে লিখছি, পড়ছি। মোহাম্মদ পায়েল, বর্তমান ঠিকানা মাস্কাট, ওমান। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি অনেক ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দল। আমি পায়েল বলছি, আমি বর্তমানে ওমান প্রবাসী। দেশের বাইরে থাকার সত্ত্বেও আমি ভূত ফিল্মের একজন নিয়মিত শ্রোতা। আল্লাহর রহমতে ওমানে একটা ভালো ব্যবসার সাথে জড়িত আছে। আমার জন্মস্থান কুমিল্লা জেলার মোগলটুলি এলাকায়। কুমিল্লার অধিকাংশ মানুষ আমাকে পায়েল ডিজেল হিসেবে চেনে এবং জানে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার সাথে ঘটেছিল 2012 সালে। আমি আজও পর্যন্ত সেই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আগে কখনোই এমন ঘটনা আমার সাথে ঘটেনি। 2012 সালের শুরুতে আমার খালা ইতালি থেকে দেশে আসেন। এই দেশে আসার আগ মুহূর্তে আমরা আমরা কুমিল্লার কোনো একটা জায়গায় তার জন্য একটি পুরাতন বাড়ি সহ ক্রয় করে ফেলি। বাড়িটির বর্ণনা এমন, বাড়িটি মোটামুটি বড়, এর মধ্যে দুটি বড় রুম এবং একটি কিচেন রুম। বাড়িটির ভেতরে ঠিক গেট পেরোলেই একটা বড় আমড়া ফল গাছ ছিল, এবং যেটাতে প্রায় সবসময় ফল ধরতো। আমার খালু ব্যবসার কাজে ব্যস্ত থাকা ইতালি থেকে এই বছর দেশে আসতে পারেনি, তাই আমার ছোট খালা ও তার দুইটা পিচ্চি বাচ্চা নিয়ে সেই বাসায় একা থাকে। আমিও সেই বাসায় মাঝে মাঝে থাকতাম। কিছুদিন ভালোই কাটছিল। একদিন আমার ছোট খালা তার বাসার চাবি আমার কাছে দিয়ে তিনি তার শ্বশুর বাড়ি বেড়াতে গেলেন। আমি বাসা খালি থাকবে ভেবে সেদিন রাতে ছোট খালার বাসায় ঘুমোতে গেলাম। আমি যে রুমটাতে ঘুমাতাম সেই রুমে আমার খাটের পাশে ছিল একটা বড় ডাইনিং টেবিল। টেবিলের ঠিক পাশেই ছিল জানালা, এবং জানালার বাইরেই ছিল সেই আমড়া গাছটি। আমি রীতিমতো রাতের খাওয়া দাওয়া সেরে ছোট খালার বাসায় চলে আসলাম। তখন সময় প্রায় রাত 11টা 30 মিনিট। খালার বাসায় কম্পিউটারে কিছুক্ষণ গান শোনার পরে আমার তন্দ্রা চলে আসে। আমি লাইট অফ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। আমি রীতিমতো ঘুমিয়ে গিয়েছি। রাত অনেক হয়ে গিয়েছে, আমি তখন প্রায় গভীর ঘুমে। হঠাৎ ঘুমের মধ্যে আমি অনুভব করি কিছু একটা ভারী জিনিস এসে আমার বুকের উপরে দপ করে বসছে। আর ওই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়, এবং আমি কাপড় মোড়ানো, এবং সেটি আমি দেখতে পাই আমার বুকের উপর যে জিনিসটি বসে আছে সেটির গায়ে ধপধপে সাদা কাপড় মোড়ানো, এবং সেটি একটি মানুষ যাকে আমি চিনি না, কখনো দেখিনি। সেই চেহারাটা এমন ছিল যে একটি পুরুষ আকৃতির, এবং সেটিকে দেখেই মনে হচ্ছিল যে একটি জীবন্ত লাশ যেন আমার দিকে তাকিয়ে আছে, এবং বিড়বিড় করে কি যেন আমাকে বলছে। যেহেতু আমি ঘুমোতে যাবার যাবার সময় আমার ঘরের সমস্ত লাইট অফ করা ছিল, তাই আমি ওই জিনিসটাকে অন্ধকার ঘরে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি যখনই পুরো ব্যাপারটা বুঝে উঠি যে আমার উপরে আজ কোনো অশুভ শক্তি ভর করেছে, আমি ভয় পেয়ে ঘর থেকে বের হয়ে যাবার চেষ্টা করি, কিন্তু আমি যেন আমার সমস্ত শক্তি দিয়েও এক বিন্দু নড়াচড়া করতে পারি না। এই মধ্যে আমি লক্ষ্য করি যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং আমার রুমের দরজা ও জানালা খোলা। তখন আমি সাহস করে কিছু একটা সূরা মনে মনে পড়তে শুরু করি, এবং তখনই সেই জিনিসটা এক লাফে আমার বুকের ওপর থেকে জানালার পাশে ডাইনিং টেবিলের উপরে চলে যায়। আমি যেন তখন আমার শরীরের সমস্ত শক্তি ফিরে পেলাম। আমি লক্ষ্য করলাম যে সেই জিনিসটা আবার চেষ্টা করছে আমার কাছে আসার জন্য। তখন আমি সূরা পড়তে পড়তে কি সাহস করে আমার খাটিয়ার নিচে রাখা পা দিয়ে সেটাকে তাড়ানোর চেষ্টা করি। তাড়ানোর জন্য একটা জোরে ভেঙচি দিলাম। তখনই সেই জিনিসটা জানালার ক্রস করে বাইরে গিয়ে আমাকে আবার বিড়বিড় করে কি যেন বলছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমার আর কিছুই খেয়াল নেই। সকালে যখন আমার ঘুম ভাঙে, আমি বিছানায় ছিলাম এবং আমার দরজা জানালা সব বন্ধ ছিল, কিন্তু আমার রুমের মেঝেতে সেই বাঁটা পড়েছিল।
এবং আমি বাইরে গিয়ে দেখতে পাই যে আমার জানালার পাশে ঠিক সেই আমরা ফলের গাছটার নিচে একটি মানুষের অনেক বড় বড় দুটি পায়ের ছাপ। সেই দিনটা আমি ভয়ে ভয়ে কাটিয়ে দিই এবং ঘটনাটা কাউকেই জানাইনি। এর পরের দিন আমার ছোট খালা চলে আসে। তারপরে আর কখনো এমন কোনো কিছু অনুভব করিনি, কিন্তু আজও যখন আমার এই জিনিসটার কথা মনে পড়ে তখন শরীর যেন ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমি আজও সেই অদ্ভুত জিনিসটিকে ভুলতে পারিনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন এবং অবশ্যই পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের ঘটনায়। বাবু ভাই, আপনার নেক্সট ঘটনা please। থ্যাংক ইউ রাসেল ভাই। এই স্টোরিটা আমার কাছে শেয়ার করেছেন সাকিম হোসাইন। সে প্রায় ঘুরে ঘুরে এসেছেন এর আগে কয়েকবার। তো এই স্টোরিটা হচ্ছে ওর নানার মামার ঘটনা। আহ ওনারা যাকে বড় আব্বা বলেন। ঘটনাটা হচ্ছে যশোরের কোন একটা এলাকার ঘটনা। তো সময়টা ছিল অনেক আগের সময়। তো ওই সময় আপনার গ্রাম এত মানে শহরের রূপ পায়নি আর কি। আলো এবং লাইটিং খুব একটা হয়নি ওই সময়। তো ওর বড় আব্বা সাথে আরো ফ্যামিলির আরো দু একজন ছোট মানুষকে নিয়ে তারা গিয়েছিল মাছ ধরতে। তো মাছ ধরতে গিয়েছিল এরকম বিকালের দিকে আর কি, দুপুর পরে আর কি। তো দুপুর থেকে প্রায় বিকালের পর পর্যন্ত পড়ন্ত বেলা পর্যন্ত তারা মাছ ধরে। সে সময় বেশ মাছ ওঠে, অনেক মাছ তারা কালেক্ট করে সেখানে। কালেক্ট করে জমানোর পর এক সময় দেখে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে স্কেলিং ডার্ক, সূর্য হেলে গেছে একদিকে এবং বেশ মেঘ করছে আকাশে। তো তার বড় আব্বা বলে মাছ তো পাওয়া গেছে, আরো মাছ পাওয়া যাবে, তো এক কাজ কর তোরা বাতি নিয়ে আয়, এই অন্ধকারে তো আর দেখা যাবে না। তো ওই সাথে যে দুজন ছিল ওরা বাতি আনতে চলে গেল। তো উনি একলা ওখানে বসেছিলেন। তো বসে আছেন, উনি অন্ধকার ঘনে আসতেছে। তো উনি তাকে দেখতে দেখতে এক সময় দেখে যে মানে আপনার সূর্য ডুবে যাচ্ছে, মেঘ এসে জড়ো হচ্ছে। এর মধ্যে উনি দেখে দূরের মাঠে, বেশ দূরে, মানে বেশ অস্বাভাবিক লম্বা, মানুষের থেকে বেশ খানিকটাই লম্বা হবে, মানে মানুষ সাধারণত এতটা লম্বা হয় না, লাইক 9-10 ফিট হাইট একটা মানুষ। এবং সে মানুষটার মুখটা হচ্ছে আপনার পাখির মতো, এবং মানে বেশ পাখির মতো মুখ, যা মনে হচ্ছে ডানা আছে, এরকম একটা লম্বা জিনিস হেঁটে হেঁটে আসতেছে সে মাঠের ভেতর দিয়ে। এবং বারবার ওই যে আপনার মেঘ যখন সরে যায় তখন একটা আবছা আলোতে আরো ভালো মতো বোঝা যায়। তো এরকম আস্তে আস্তে সেই জিনিসটা আপনার ঠিক আপনার সেই নদীর পাড়ে যেখানে ওরা জাল ফেলে মাছ ধরছিল, জমা রাখছে, ওই জায়গায় এসে আস্তে আস্তে ছোট হতে হতে শুরু করলো, মানে তার হাইটটা কমে যেতে শুরু করলো। পরে ঠিক মানে খুব খাটো হয়ে গেল এবং একটা মানুষের মতো আকৃতি নিয়ে সে হামাগুড়ি, যে মানে হাঁটুর মধ্যে হাঁটু মুড়ে বসলো। বসে সেই মাছের যে এইখান, ওখান থেকে মাছ খাওয়া শুরু করলো। উনি হতভম্ব হয়ে গেলেন, যে ভয়ও পাইছেন অনেক, যে এরকম একটা উদ্ভট জিনিস তো দেখেনি উনি। এবং অনেক ভয় পেয়ে উনি মানে মানে হতবিহ্বল হয়ে গেছে এবং মাছ খেয়ে ফেলতেছে ওখানে। উনি যেটা করলো, উনি একটা সিগারেট ধরালো, কিন্তু বিড়ি, যেটাকে গ্রামের মধ্যে বিড়ি, উনি বিড়ি ধরালো। যদিও বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, তবে গল্পের বই দেখে বলা লাগতেছে। তো যেটা করলো আর কি, উনি একটা বিড়ি ধরালো। তো ওই বিড়ি ধরায় উনি দেখতেছে, তখন হঠাৎ করে তাকায় দেখে জিনিসটা নাই এখানে। আবার উনি দেখতেছে যে জিনিসটা ওখানে আছে, মানে জিনিসটা ওনার চোখে বারবার আসছে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো বেশ ভয় পাইছে উনি। তো এরকম সময় দূর থেকে দেখলো যে উনি যাদেরকে পাঠিয়েছিল লাইট নিয়ে আসে, তারা ফ্ল্যাশ লাইট নিয়ে ওদের দূর থেকে আসতেছে এবং আলো মারতেছে। সেটা দেখার পর আলোটা যখন কাছাকাছি আসছে তখন দেখে ওখানে কিছুই নেই, জায়গাটা পুরো আপনার শূন্য। তো এটা দেখে উনি যেটা করে, উনি বলে ফ্ল্যাশ লাইট নিয়ে ওদেরকে বলে টর্চ দিয়ে নিয়ে উনি সামনে যায়। সামনে যে লাইট মারে, লাইট মেরে ওই জায়গায় যেয়ে দেখে যে মাছ যেরকম ছিল সেখান থেকে কিছু মাছ হয়তো কমে গেছে, এরকম নাই, বাট যে কটা ছিল উনি বলে আজকে আর মাছ ধরা লাগবে না, চলো আমরা চলে যাই এখান থেকে। তো ওই মাছ যেগুলো ছিল সেগুলো নিয়ে উনি রিটার্ন করে ঘুরে আসতেছে। তো যখন যাওয়ার পথে যারা আপনার ওনার সাথে ছোট যারা ছিল, তারা বয়সে অপেক্ষাকৃত কম এবং তারা ওনার থেকে ইয়াং, তো ওরা আগে হাঁটতে দিচ্ছে উনি, তো ওরা হাঁটতেছে আগে, উনি পেছনে। তো হাঁটতে হাঁটতে ওনার হঠাৎ মনে হচ্ছে যে পিছনে কিছু একটা আসতেছে। এই অবস্থায় উনি পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখে যে কয়েকটা বিড়াল, মানে কালো রঙের প্রায় 5-7টা বিড়ালের মতো ওনাকে ফলো করে করে আসতেছে। তো এটা দেখে উনি এবং প্রচন্ড দুর্গন্ধ। তো এটা পাওয়ার পর উনি ভয়ে ওই ছেলেদেরকে বলতে গেছিল একবার, তো তারপর উনি সাহস করে বলে না, যে বলার পর ওরা আবার কিছু থেকে ভয় না পায়। তো উনি আবার একটু পরে যখন তাকাইছে, তাকায় দেখে ওখানে কিছু নাই, কিন্তু গন্ধ আসতেছে। তো উনি হেঁটে যাচ্ছে, তো পাশে একটা বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের পেছনে একটা কবরস্থান। তো সে কবরস্থানের কোনায় উনি দূর থেকে দেখে একটা মানে একটা মানুষ বসা পুজো হয়ে, তার গায়ের মধ্যে আপনার কাফনের একটা কাপড়ের মতো পরানো। তো দেখার পর উনি দেখলো যে ওই বিড়ালগুলা পিছন থেকে মানে খুব শট করে লাফ দিয়ে ওই কবরের যে ওই পাশে যে কবরস্থানের পাশে যে বুড়ো লোকটা, তার কাছে যে পড়লো, পড়ে তারাও ঠিক ওনার মতো এরকম সাদা কাফন পরা
কিছু ইসের মতো হয়ে গেল। তো এইটা দেখার পর ওনার হাত শরীর ঝিমঝিম করে ওঠে, উনি কোনো মতে বাসায় কোনো মতে ফিরে আসে। আসার পর উনি অনেক অসুস্থ হয়, ওনার অনেক জ্বর আসে। তো এই অবস্থায় ওনাকে নিয়ে যায় বাড়ির লোকজন, যে কয়েকদিন পরে যে কি ব্যাপার, ডাক্তার টাক্তার দেখায় কাজ হচ্ছে না, তখন ওনাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। তো সে কবিরাজ তাকে দেখে বলে, তার সাথে কথা বলে বলে, আচ্ছা কবিরাজ যখন তাকে ঝাড়ে দেখে যে তার শরীরে মাথা থেকে পায়ের কাছ থেকে একটা গরম বাতাসের মতো নেই। তো কবিরাজ বলে যে তোমার কি ছিল, ওনার সাথে কথা বলে বলে যে তুমি জমের হাত থেকে বেঁচে গেছো, তুমি খুব খারাপ একটা জিনিসের কাছে সামনে পড়ছিলে। তো তুমি যখন ওই মাছ খাচ্ছে ওই সময় যদি তুমি বাধা দিতা, তাহলে তোমাকে, তুমি একলা ছিল হয়তো তোমাকে মাটিতে গেড়ে ফেলতো, অথবা তোমার কোনো ক্ষতি করে দিত। এর তুমি করো নাই, তোমার উপর যে প্রভাবটা পড়ছিল সেটা আমি ঝেড়ে দিলাম, এখন তুমি মোটামুটি সুস্থ আছো। এভাবে উনি সুস্থ হন পরে। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনাকে। আজকে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের হাতে আর সময় নেই। যারা SMS করলেন, যারা ইমেল করলেন, যারা SMS করলেন এবং ফেসবুকে বিশেষ করে যারা পোস্ট পাঠালেন, তাদেরকে আমি বলছি যে আপনাদের SMS গুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু পড়ার সময় পাচ্ছি না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আবারও আগামী সপ্তাহে নিশ্চয়ই একটু বেশি SMS এবং একটু বেশি আপনাদের পোস্ট গুলো পড়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং যাওয়ার আগে আমি অবশ্যই আরো একবার মনে করিয়ে দিতে চাই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, অনেকে স্পেলিং মিস করার কারণে, ভুল করার কারণে দেখা যায় যে ইমেলটা আসে না। স্পেলিংটি হচ্ছে BHWTFM@RADIOFORTI.FM। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া, এবং শুরুতে অবশ্যই উল্লেখ করে আপনি স্টুডিওতে আসছেন নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদেরকে বলবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকে এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো আমি রাফেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলফিল থাকবেন। আজকের মতো এখানে টাটা।